তোমাদের আমরা যে রিয়াল অ্যানালিসিস মক টেস্টটা নিয়েছি, সেই রিয়াল অ্যানালিসিস মক টেস্টে টোটাল 20টা কোশ্চেন দিয়েছিলাম, ঠিক আছে? সেগুলো সবাই পরীক্ষা দিয়েছো। কিছুজন খুব ভালো পরীক্ষা দিয়েছো, ইভেন 20তে 20 অবধি পেয়েছো। হ্যাঁ, মানে 20তে 1 নম্বর করেছিল প্রত্যেকটা কোশ্চিনে, পারলে 1, না পারলে -0.5। তো একজন আছে যে 20তে 20 পেয়েছে, খুব সম্ভবত দুজনও হতে পারে, আমি ঠিক মনে পড়ছে না, যেহেতু অনেকেই পরীক্ষা দিয়েছো। অনেকে 19, 18 এরকম অনেকজন পরীক্ষা দিয়েছে, এবং অনেকের পরীক্ষা খুব ভালো হয়েছে। প্যারালালি অনেকের পরীক্ষা কিন্তু সেরকম এক্সপেক্টেড হয়নি, যেরকম আমি আশা করেছিলাম। যাই হোক, যাদের পরীক্ষা খুব ভালো হয়েছে তারা আরো বেশি প্র্যাকটিস করো। আর যাদের পরীক্ষা মোটামুটি হয়েছে তারা বুঝতে পারছো যে আরো তোমাদেরকে উন্নতি করতে হবে, ইমপ্রুভ করতে হবে, কোথায় কোথায় সমস্যা হচ্ছে সেগুলোকে আহ, মানে পয়েন্ট আউট করার চেষ্টা করো। আর যাদের পরীক্ষা খারাপ হচ্ছে তাদের কিন্তু রিভিশনটা দিতে হবে, বারবার করে কিন্তু পড়তে হবে। হ্যাঁ, মানে টাইমটা কিন্তু বাড়াতে হবে, এটাই হচ্ছে আমার যেটা বলার। তো আজকে আমরা 20টা কোশ্চিনের অ্যান্সার গুলো একটা একটা করে করব। অনেকেই সব কোশ্চিনই পেরেছে, অনেকে কিছু কিছু পেরেছে, কিছু কিছু পারেনি। তো যার যেটা সমস্যা হয়েছে, বা কেউ হয়তো অনেক সময় আন্দাজেও লাগিয়ে দিতে পারে যে এটা স্যার লাগিয়ে দিলাম কিন্তু এর অ্যান্সারটা আমি জানি না কি করে হবে, তো সেই অ্যান্সার গুলো আজকে সব ডিসকাস করছি। এগুলো সব মানে আস্তে আস্তে যাদের যাদের যেটা একটা সমস্যা হয়েছে এগুলো সব দেখে নাও, ঠিক আছে? তো ফার্স্ট যে কোশ্চিনটা আমরা মক টেস্টের ক্ষেত্রে দিয়েছিলাম সেটা হচ্ছে, দুটো সেট দিয়েছিলাম। একটা সেট হচ্ছে ক্যাপিটাল এ, এই সেটের এলিমেন্ট গুলো ভালো করে লক্ষ্য করো, 1+1/n, যেখানে এন হচ্ছে ন্যাচারাল নাম্বার থেকে, খুব কমন কোশ্চিন। আর বি আরেকটা সেট ক্যাপিটাল বি, যেই সেটের এলিমেন্ট গুলো 1-1/n, যেখানে এন ন্যাচারাল নাম্বারের। দেন দ্য ডিরাইভ সেট এ ইউনিয়ন বি তার হোল ড্যাশ, ব্যাপারটা বুঝতে হবে। তাহলে এ ইউনিয়ন বি তার হোল ড্যাশ মানে এ আর বি এর ইউনিয়ন করার পর তার ডিরাইভ সেট, সেই ডিরাইভ সেটে চারটে অপশন দিয়েছে। ফার্স্ট অপশন হচ্ছে কার্ডিনালিটি 2। তাহলে এই যে সেটটা এ ইউনিয়ন বি তার প্রাইম যেটা আছে, দ্য ডিরাইভ সেট অফ এ ইউনিয়ন বি বা লিমিট পয়েন্ট গুলোর যে সেটটা এ ইউনিয়ন বি এর, সেই সেটে দুটো এলিমেন্ট আছে, তার কার্ডিনালিটি 2 না। অপশন বি একটা এলিমেন্ট আছে, কার্ডিনালিটি 1। অপশন সি একটাও এলিমেন্ট নেই, ফাই এমটি সেট। আর অপশন ডি বলছে না, অসংখ্য এলিমেন্ট আছে, মানে কাউন্টেবলি ইনফাইনাইট সেট হবে। তাহলে এটার অ্যান্সার সবাই পেরেছো, তাহলে এর অ্যান্সারটা আমি করে দিই। এ এই ধরনের সেটের ক্ষেত্রে মনে রাখবে, এই যে সেটটা এখানে যেটা এ আছে, সেই এ সেটের ক্ষেত্রে এ ড্যাশ বা এ এর যে ডিরাইভ সেট, সেখানে শুধুমাত্র একটা এলিমেন্ট থাকবে 1। এই টাইপের জিনিস কিন্তু আমি আমার থিওরি ক্লাসে করিয়ে দিয়েছি, দেখবে। হ্যাঁ, 1/n, 1+1/n বা 2+1/n যদি থাকতো তাহলে কিন্তু তার ডিরাইভ সেটে 2 হতো। 3+1/n হলে, মানে এইটা হচ্ছে যেটা হবে সেটাই হচ্ছে তার ডিরাইভ সেটে, বা তারই লিমিট পয়েন্টটা 1 হয়, ঠিক আছে? আর একই রকম ভাবে এখানে 1-1/n আছে, এবং একই রকম ভাবে বি ড্যাশ এটাও কিন্তু 1 হবে। এবার কোশ্চিনটা হচ্ছে, এ ড্যাশ আর বি ড্যাশ তো আমাদের ইন্ডিভিজুয়ালি দেয়নি, আমাদের দিয়েছে এ ইউনিয়ন বি তার হোল ড্যাশ। এবার এই একটা সূত্র আমি আমার থিওরি ক্লাসে করিয়ে দিয়েছিলাম, এ ইউনিয়ন বি তার হোল ড্যাশ মানে সবসময় মনে রাখবে এ ড্যাশ ইউনিয়ন বি ড্যাশ। তার ফলে এ ড্যাশ ইউনিয়ন বি ড্যাশ মানে একই জিনিস যদি ইউনিয়ন করি তাহলে 1 হবে। অতএব এ ইউনিয়ন বি তার হোল ড্যাশ, এই সেটে একটাই এলিমেন্ট থাকার ফলে হ্যাজ কার্ডিনালিটি 1। তার ফলে কারেক্ট অপশন হচ্ছে অপশন বি। যারা যারা এটা করেছো তারা 1 নম্বর পাবে, আর যারা যারা এটা করতে পারোনি তারা কিন্তু কোনো নাম্বার পাবে না। যারা যারা ভুল করেছো তারা কিন্তু এটা নেগেটিভ পাবে, ঠিক আছে? আশা করি বোঝাতে পারলাম। নেক্সট 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেনটা তাহলে দেখে নাও। কোশ্চেনটা ছিল পিএক্স, লেট পিএক্স বি এ নন জিরো পলিনোমিয়াল। জিরো না, নন জিরো একটা পলিনোমিয়াল অফ ডিগ্রি এন। তার ডিগ্রি এন, এন মানে কিন্তু যা ইচ্ছে হতে পারে, সেটা ডিগ্রি 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, যে কোনো একটা ফাইনাইট ডিগ্রি। যাই হোক, তো এখানে এন দেওয়া আছে। তাহলে বলছে লিমিট কে টেন্স টু ইনফিনিটি পি কে প্লাস 1/tk। পিএক্স হচ্ছে পলিনোমিয়ালটা, এক্স এর জায়গায় কে প্লাস 1 আছে, আর এক্স এর জায়গায় আবার কে আছে, আর কে টেন্স টু ইনফিনিটিভ আছে, অনেকটা লিমিটিং ভ্যালুর ব্যাপারগুলো। বলছি এই যে লিমিটটা, সেটা বলছে অপশন এ ডিপেন্ডেন্ট অন এন। এন মানে হচ্ছে পলিনোমিয়ালের ডিগ্রির উপর ডিপেন্ডেন্ট, মানে ডিগ্রি যদি চেঞ্জ হয় তাহলে কি এই লিমিটটা বারবার করে চেঞ্জ হবে? অপশন বি না, সবসময় 1 হবে ফর অল এন, যে কোনো এন এর জন্য ডিগ্রি যাই হোক এটা সবসময় 1 হবে। না, অপশন সি ডিগ্রি যাই হোক এটা সবসময় 0 হবে। না, অপশন ডি ডিগ্রি যাই হোক লিডিং যে কোএফিসিয়েন্ট, লিডিং কোএফিসিয়েন্ট মানে ধরো যে কোনো একটা পলিনোমিয়াল নিলাম a0 বা a0 x⁴n, তাহলে a0 হবে কিনা। তো এই সমস্ত কোশ্চিনের অ্যান্সার গুলো করতে গেলে সব থেকে বেস্ট যেটা উপায় সেটা হচ্ছে একটা পলিনোমিয়াল ধরে নাও। যদি বলো স্যার একটা পলিনোমিয়াল ধরবো কিরকম, একটা n ডিগ্রি পলিনোমিয়াল ধরে নাও। বেস্ট হচ্ছে a0 x⁴n। যদি বলো স্যার আরো কিছু থাকবে, আরো থাক, কোনো অসুবিধা নেই। এরকম আমরা একটা পলিনোমিয়াল ধরে নিচ্ছি, হুম, যেখানে a নটটা নন জিরো।
কারণ এ নট জিরো হয়ে গেলে এটা তো জিরো হয়ে যাবে, সেই জন্য এটা নন জিরো। তাহলে এ নট কিন্তু লিডিং কোফিশিয়েন্ট। এবার যদি বলো স্যার ওইভাবে ধরবো যে এ নট এক্স টু দি পাওয়ার এন প্লাস এ ওয়ান এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, সেটা ধরলেও হয়, কিন্তু আমরা এখানে অপশন টেস্ট করে করবো বলে আমাদের অত ধরার প্রয়োজন নেই। কে বলতে পারে তাহলে পি কে প্লাস ওয়ান, এইটা দেখো কত হবে তাহলে, এক্স এর জায়গায় জাস্ট কে প্লাস ওয়ান, খুব সিম্পল, এ নট কে টু দি পাওয়ার, সরি কে প্লাস ওয়ান টু দি পাওয়ার এন, একদম সিম্পল জিনিস। আর সিমিলারলি পি কে, এটাও একই রকম ভাবে এক্স এর জায়গায় কে হয়ে যাবে, তাহলে হবে এটা এ নট কে টু দি পাওয়ার এন। অতএব লিমিট কে টেন্স টু ইনফিনিটি, যেটা দেওয়া আছে পি কে প্লাস ওয়ান বাই পি কে, খুব ভালো করে লক্ষ্য করো, সেখানে একটা জিনিস কি লক্ষ্য করেছো, যে এ নট ইন্টু কে প্লাস ওয়ান তার পাওয়ার এন বাই নিচেও কিন্তু এ নট কে টু দি পাওয়ার এন, তার ফলে এ নট যেহেতু এ নটটা নন জিরো বলে কেটে যাবে। আর এইখানে আশা করি তোমরা বুঝতে পারছো, কে টু দি পাওয়ার এন দিয়ে যদি ওপর নিচে আমরা গুণ করি, হ্যাঁ কে টু দি পাওয়ার এন দিয়ে যদি আমরা ওপর নিচে গুণ করি, তাহলে এখানে কত হয়ে যাবে, কে টু দি পাওয়ার হয়ে যাবে তাহলে কে প্লাস ওয়ান বাই কে, তার পাওয়ার হয়ে যাবে এখানে এন। তার ফলে এখানে দাঁড়াবে যেটা, সেটা হচ্ছে লিমিট, সরি কে টেন্স টু ইনফিনিটি, লিমিট কে টেন্স টু ইনফিনিটি, এখানে দাঁড়াবে যেটা ওয়ান প্লাস ওয়ান বাই কে হোল টু দি পাওয়ার এন। বোঝা গেছে? তাহলে কে যদি ইনফিনিটিভে যায় তাহলে ওয়ান বাই কে জিরোতে যাবে, তার মানে বোঝাই যাচ্ছে এটা তাহলে ওয়ানে যাবে, তাহলে আলটিমেটলি বাকি কোনো অপশনেই যাবে না, কারণ ওয়ানে যাচ্ছে মানে মানে এই পলিনোমিয়ালটার জন্য যদি ওয়ানে যায়, তার মানে জিরো হচ্ছে না, তুমি বাদ হয়ে গেল, জিরোতে যাচ্ছে না। তুমি যদি বলো স্যার অন্য পলিনোমিয়াল দেখছেন না কেন, যে কোনো পলিনোমিয়ালের জন্যই তো বলেছে জিরো হতে হবে, যদি এই অপশনটা কারেক্ট হতো জিরোটা, তাহলে জিরো অপশন কেন হতে পারে না, কারণ এই পলিনোমিয়াল জন্য ওয়ান হচ্ছে। আচ্ছা লিডিং কোফিশিয়েন্ট কেন হতে পারে না, কারণ এই পলিনোমিয়ালটা লিডিং কোফিশিয়েন্ট ছিল হচ্ছে এ নট, কিন্তু এ নট হচ্ছে না। আচ্ছা এন এর উপর ডিপেন্ড করছে কি না, এন এর উপর ডিপেন্ড করছে না, কারণ এখানে এন আছে, এখানে কোনো এন এর ব্যাপার স্যাপার নেই, তার মানে আলটিমেটলি এই অপশন ছাড়ার কোনো অপশন নেই। তার ফলে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে এখানে, বি। তো কিছু কিছু কোশ্চিন কিন্তু তোমাদেরকে খেয়াল রাখতে হবে, যে অনেক সময় আমরা কিছু এক্সাম্পল বা উদাহরণ ধরে বাকি অপশনগুলোকে ভুল প্রমাণ করেও কিন্তু আমরা কিছু কিছু অপশন করতে পারি খুব তাড়াতাড়ি, এগুলো কিন্তু লক্ষ্য করতে হবে, ঠিক আছে? তাহলে পরীক্ষাতে কিন্তু সবসময় কমন কোশ্চিন পাবে না, আমি কিন্তু এর আগেও বলেছি আবার বলছি, আমি কিন্তু বিভিন্ন ধরনের পরীক্ষা নেব, এরপর আরো পরীক্ষা হবে, অ্যানালিসিসের উপর হবে, অন্যান্য পেপারের উপর হবে, সবগুলো মিলিয়ে হবে। তো তখন কিন্তু সবকিছু কমন পাবে সেটা না। তাহলে যখনই কোনো কিছু আনকমন পাবে তখন কিন্তু বুদ্ধি খাটাতে হবে, বুদ্ধি খাটানো মানে হয় উদাহরণ দিয়ে করতে হবে, না হলে ব্যাক ক্যালকুলেশন, বা হয়তো অন্য কোনো অঙ্ক করিয়েছি কিনা সেটা যদি মাথায় সঙ্গে সঙ্গে চলে আসে, ওই টাইপের অঙ্ক করিয়েছি বা করেছো, তাহলে ওই নিয়ম লাগাতে হবে। তো এই জিনিসপত্রগুলো কিন্তু পরীক্ষার হলে খুব ঠান্ডা মাথায় করতে হবে। তাহলে পরীক্ষার হলে কিন্তু ভালো পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু শুধুমাত্র রিভিশন বা প্র্যাকটিসের পাশাপাশি একটু বুদ্ধিও কিন্তু খাটাতে হবে, একটু প্রেজেন্স অফ মাইন্ড, এটা না হলে কিন্তু হয় না। ওকে, নেক্সট নাম্বার। তাহলে এই কোশ্চিনটা আমরা দেখে নিই, কোশ্চিনটা খুব ভালো করে পড়তে হবে, খুব সুন্দর কোশ্চিন। একটা ফাংশন আমি কনসিডার করছি, কনসিডার দ্য ফাংশন এফ এক্স, কিভাবে দেওয়া আছে, এক্স টু দি পাওয়ার এম ইন্টু সাইন ওয়ান বাই এক্স, যেখানে এক্সটা নন জিরো, আর যখন এক্স জিরো তখন ফাংশনটা হচ্ছে জিরো। বলছে ফর হোয়াট ভ্যালু অফ এম, এই যে এম, সেই এম এর কোন ভ্যালুর জন্য ইজ ডেরিভেটিভ এফ ড্যাশ কন্টিনিউয়াস। এফ কন্টিনিউয়াস না, কিন্তু এফ ড্যাশ, এই জায়গাতে কিন্তু চালাকি, এফও হতে পারে এফ ড্যাশও হতে পারে, দুটো কোশ্চেনই হতে পারে, কিন্তু আমি এখানে কিন্তু এফ ড্যাশ দিয়েছি। তার ফলে ফাংশনটার কন্টিনিউটি চাইনি, তার ডেরিভেটিভটা কন্টিনিউয়াস কিনা, মানে সি ওয়ানে আছে কিনা, সি ড্যাশে আছে কিনা ফাংশনটা, হ্যাঁ, দ্য সেট অফ অল কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল বলা হয় এগুলোকে। তাহলে এফ ড্যাশটা কন্টিনিউয়াস কিনা কোথায়, অ্যাট এক্স ইকুয়াল টু জিরো, তাহলে সবার প্রথম যেটা আমাদের কাজ সেটা হচ্ছে এই ফাংশনের ডেরিভেটিভ বের করতে হবে, তারপর তার কন্টিনিউটি চেক করতে হবে, সেটা দেখতে হবে এম এর কোন মানের উপর নির্ভর করছে। ক্লিয়ার? তাহলে এমনি তোমাদেরকে আমি এমনি বলে দিই, যদি এখানে শুধু এফ এর কন্টিনিউটি থাকতো, ধরো এফ এর শুধু কন্টিনিউটি, মনে রাখবে এফ এক্স যদি এরকম হয়, হ্যাঁ, এক্স টু দি পাওয়ার এস কে মাপা বইটা দেখবে, খুব সম্ভবত এখানে আলফা দিয়ে আছে, খুব সম্ভবত, বা এম দিয়েও থাকতে পারে, আই এম নট শিওর, কিন্তু এই অঙ্কটা তার এক্সারসাইজে কিন্তু আছে, তো এই টাইপের অঙ্ক কিন্তু তুলে দিয়ে দেয়। যদি এই টাইপের ফাংশন হয় যে এক্স টু দি পাওয়ার এম সাইন ওয়ান বাই এক্স, এক্স নন জিরো আর এক্স জিরো, এই যেটা দিলাম, তাহলে মনে রাখবে এই ফাংশনটা যদি শুধু ফাংশনটার কন্টিনিউটি চেক করতে বলতো, তাহলে কিন্তু ফাংশনটা জিরোতে কন্টিনিউয়াস হয় কখন জানো, যদি এম এর মান পজিটিভ হয়,
তখন ফাংশনটা কন্টিনিউয়াস। এফ ইজ কন্টিনিউয়াস, এফ এই ফাংশনটা। কিন্তু এখানে এফ এর কন্টিনিউটি চাইনি, এফ এর ডেরিভেটিভের কন্টিনিউটি চেয়েছে। তাহলে সবার আগে যেটা করতে হবে এফ ড্যাশ এক্স, সে এফ ড্যাশ এক্স বের করতে হবে। তো এফ ড্যাশ এক্স বের করতে গেলে এখানে বুঝতেই পারছো এক্স টু দি পাওয়ার এম ইন্টু সাইন ওয়ান বাই এক্স। তাহলে যখন নন জিরো তখন নন জিরোতে কি করতে হবে, এক্স টু দি পাওয়ার এম, তাহলে কনস্ট্যান্ট রাখছি এক্স টু দি পাওয়ার এম কে, কস ওয়ান বাই এক্স। তার জন্য সাইন ওয়ান বাই এক্স এর জন্য হয়ে যাবে কস ওয়ান বাই এক্স, আর ওয়ান বাই এক্স এর জন্য হয়ে যাবে মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, প্লাস এম ইন্টু এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান, মানে এক্স টু দি পাওয়ার এম এর ডেরিভেটিভ, আর তার সঙ্গে সাইন ওয়ান বাই এক্স। এটা কখন, যখন এক্সটা নন জিরো। আর এক্স যখন জিরো তখন আলাদাভাবে করতে হয়, আলাদাভাবে মানে হচ্ছে ওই এফ ড্যাশ জিরো ডেফিনেশন ইউজ করে, হ্যাঁ, লিমিট এইচ টেন্স টু জিরো, ওইভাবে এফ অফ জিরো প্লাস এইচ মাইনাস এফ জিরো বাই এইচ। তো ডেফিনেশন ইউজ করে এটা করবে, দেখবে এটা জিরো হবে। কারণ ডেরিভেটিভ তো এক্সিস্ট করতেই হবে না, নাহলে তার কন্টিনিউটির কোনো, মানে কি বলবো, যে কোনো ব্যাপারই আসে না, কোনো প্রসঙ্গই আসে না। তাহলে এইভাবে করতে হবে। তো যাই হোক, এই যে এখানে ক্যালকুলেশনটা যদি তোমরা করো, আমি বলে দিচ্ছি সবই, এখানে যদি ক্যালকুলেশনটা করো তোমরা, তাহলে ক্যালকুলেশনটা এখানে দাঁড়াবে দুটো দুটো করে, দেখো কেটে যাচ্ছে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার, তার ফলে এখানে থাকবে হচ্ছে, আচ্ছা আমি এখান থেকে প্রথমটা থেকে নিই, মাইনাসটা পরে নিচ্ছি। তাহলে এম এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ইন্টু সাইন ওয়ান বাই এক্স, আশা করি বোঝাতে পারলাম, মাইনাস এক্স টু দি পাওয়ার এম মাইনাস টু, হুম, ইন্টু কস ওয়ান বাই এক্স। এটা কখন, এটা যখন এক্স নন জিরো, আর এক্স যখন জিরো তখন জিরো হবে। এটা এটা চেক করতে হবে আলাদাভাবে, তোমরা চেক করে দেখে নিতে পারো, বা এই টাইপের কোশ্চেন গুলো কিন্তু অ্যান্সার মুখস্থ করে নিতে হবে যেগুলো জিরো হয়। আর না হলে ওই যে এফ ড্যাশ জিরো কি করে হয় দেখে নিতে হবে, লিমিট এইচ টেন্স টু জিরো, ডেফিনেশন ইউজ করে, ঠিক আছে। তো এইভাবে ক্যালকুলেশন করে এটা দেখে নিতে হবে, সিম্পল ব্যাপার। তো আমাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে এফ ড্যাশ এক্স পেয়ে গেছি আমরা, এক্স নন জিরোতে কি হচ্ছে, এক্স জিরোতে কি হচ্ছে। এবার এফ ড্যাশ এক্স কন্টিনিউয়াস হওয়া মানে এই যে এই সূত্রটা কাজে লাগাও। তাহলে এফ এক্স যখন এই ফর্মে যদি থাকে, তাহলে যেই ফাংশনটা এই ফর্মে থাকবে সেটা কন্টিনিউয়াস হওয়ার জন্য এক্স এর পাওয়ার যেটা সেটা পজিটিভ। তাহলে এইবার এফ ড্যাশ এক্স কন্টিনিউয়াস হতে গেলে জিরোতে সাইন ওয়ান বাই এক্স আর কস ওয়ান বাই এক্স দুটোকেই কন্টিনিউয়াস, মানে এই এই পোর্শনটাকেও কন্টিনিউয়াস হতে হবে, এই পোর্শনটাকেও কন্টিনিউয়াস হতে হবে। তাহলে এই পোর্শনটা কখন কন্টিনিউয়াস জানো, যখন এক্স এর পাওয়ার যেটা আছে সেটা পজিটিভ। তার মানে ভালো করে ব্যাপারটা বোঝার চেষ্টা করো, তাহলে এফ ড্যাশ ইজ কন্টিনিউয়াস, খুব সুন্দর কোশ্চিন, ওয়েন, কখন হবে, যখন এইটা এই যে এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান সাইন ওয়ান বাই এক্স, এই এই গোটাটা যখন কন্টিনিউয়াস হবে। তো এই গোটাটা কন্টিনিউয়াস হওয়া মানে যেটা পাওয়ারে থাকবে সেটাকে পজিটিভ হতে হয়। অ্যান্ড অলসো শুধু এই পোর্শনটা না, এই পোর্শনটাকেও কন্টিনিউয়াস হতে হবে, এই পোর্শনটাকেও কন্টিনিউয়াস হবে, মানে কস ওয়ান বাই এক্স বা সাইন ওয়ান বাই এক্স যাই থাকুক, এক্স এর পাওয়ারটা দেখতে হবে, এক্স এর পাওয়ার হচ্ছে এম মাইনাস টু, এটাকেও পজিটিভ হতে হবে। তার মানে আলটিমেটলি এম এর মান গ্রেটার দ্যান ওয়ান হতে হবে, এবং এম এর মান গ্রেটার দেন টু হতে হবে। তাহলে একসাথে এম এর মান গ্রেটার দেন ওয়ান আর গ্রেটার দেন টু না বলে এমন একটা মান বলে যেটা দুটোকে ইমপ্লাই করবে। তাহলে এম, এম এটা এক এটা দুই, হ্যাঁ, যদি এম আমি বলে দিই দুইয়ের থেকে বড়, এই দিকে এম আছে, দুইয়ের থেকে বড়, এটা দুই তার থেকে বড় এম, তাহলে একের থেকে অটোমেটিক্যালি বড় হয়ে যাবে। তার ফলে আমরা কি করব, আর একের থেকে বড় যদি হয় এম, তাহলে কি দুইয়ের থেকে বড় হবে, নাও হতে পারে। তার ফলে এম একের থেকে বড় আর দুইয়ের থেকে বড় দুটোর যদি কমনটা নিতে হয় বা দুটোকেই যদি ইমপ্লাই করতে হয়, তাহলে এমটাকে দুইয়ের থেকে বড় করে দেবে। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে, এ। মনে রাখতে পারবে, খুব সুন্দর কোশ্চিন। কিন্তু যদি এটা এফ কন্টিনিউয়াস হতো তাহলে কিন্তু এম গ্রেটার দেন জিরো হতো, কিন্তু যেহেতু এখানে এফ ড্যাশ কন্টিনিউয়াস বলেছে, দেখো এখানে ড্যাশটা যে ডেরিভেটিভ, এটা মাথায় রাখতে হবে। তার ফলে কিন্তু এটা ডেরিভেটিভটা করতে হবে, এবং মনে রাখবে এই সমস্ত সূত্রের ক্ষেত্রে পাওয়ারে যেটা থাকে এক্স এর পাওয়ারে সেটাকে পজিটিভ হতে হয়, তাহলে এটা কন্টিনিউয়াস হয়। ওকে, ক্লিয়ার, বোঝা গেছে। আচ্ছা, নাম্বার ফোর, 4 নম্বর। ওকে, প্রবলেম নাম্বার ফোর এবার, ঠিক আছে, দেখো, খুব সুন্দর কোশ্চিন। এই কোশ্চিনটা আমি বলবো যে আমি যে পদ্ধতিটা করব সেই পদ্ধতিটা তো অবশ্যই করবে, কিন্তু তাও একটা চালাকি আছে, সেই চালাকিটা আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। দ্য ভ্যালু অফ লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি এ ওয়ান হোল টু দি পাওয়ার ওয়ান বাই এক্স, খুব ভালো করে কোশ্চিনটা পড়ো, প্লাস এ টু হোল টু দি পাওয়ার ওয়ান বাই এক্স, এটাও একটা এসকে মাপার, দেখবে সিকোয়েন্স চ্যাপ্টারে এই অঙ্কটা আছে একদম লাস্টের দিকে, সুন্দর অঙ্ক। প্লাস ডট ডট করে এ এন হোল টু দি পাওয়ার ওয়ান বাই এক্স বাই এন হোল টু দি পাওয়ার এন এক্স। তো অনেকে অনেকে ভাবতে পারে এটা কচিস ফার্স্ট লিমিট থিওরেম বা কচিস সেকেন্ড লিমিট থিওরেম, না, এটার জন্য আলাদা একটা সূত্র আছে। আমি আগে সূত্রটা একটু লিখিয়ে দিই, তারপরে এই অঙ্কটা করাবো, ঠিক আছে। আচ্ছা, খুব সুন্দর অঙ্ক। তো এই যে এই লিমিটিং ভ্যালুটা, যেখানে এআই গুলো সব পজিটিভ, ভালো করে দেখে নিতে হবে, এআই পজিটিভ। এবার ধরো পরীক্ষাতে এআই এর জায়গায় এরকম হতে পারে দুই তিন, এক দুই, যা ইচ্ছে হতে পারে, মানে বলা যাবে না কি হবে।
তো এখানে অনেক কিছুই হতে পারে, এন এর জায়গায় এন এর মানও কিছু হতে পারে, 3 4 5 যা ইচ্ছা হতে পারে। তো এই জিনিসগুলো কিন্তু লক্ষ্য রাখতে হবে। এটা হচ্ছে জেনারেল ফর্ম। এবার এখানে যদি কোনো ভ্যারি মানে কেউ যদি ভ্যারি করে A1 A2 বা এন যদি ভ্যারি করে, সেগুলো কিন্তু আমরা নিজের মতো করে করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এআই গুলো সব পজিটিভ। তাহলে বলছি এর লিমিটিং ভ্যালুটা বা এই যে লিমিটটা কত হবে? অপশন A1 + A2 প্লাস ডট ডট করে an/n, না অপশন বি e⁻A1 + A2 প্লাস ডট ডট করে an, না অপশন সি A1 + A2 প্লাস ডট ডট করে an, না অপশন ডি A1 × A2 ডট ডট করে ইন্টু an। তো এই ধরনের কোশ্চিন গুলোর অ্যান্সার করতে গেলে যেটা দিয়ে দিয়েছে ভালো করে দেখবে, হ্যাঁ, যে লিমিটটা দিয়ে দিয়েছে, লিমিটটাকে যদি আমি আই ধরি, সেই আইটা, হ্যাঁ, এটা একটা ফর্মুলা আছে। ইফ দ্য লিমিট, ফর্মুলাটা ভালো করে দেখে নাও, আই, সেটা যদি ইজ অফ দ্য ফর্ম, এই ফর্মে থাকে, তাহলেই কিন্তু এই ফর্মুলাটা অ্যাপ্লিকেবল বা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করা যাবে। কি? 1 টু দি পাওয়ার ইনফিনিটিভ এই ফর্মে। যদি বলো স্যার এই যে আমাদের যে লিমিটটা সেটা কি 1 টু দি পাওয়ার ইনফিনিটিভ ফর্মে আছে? আচ্ছা, এক্স টেন্স টু ইনফিনিটিভ, ভালো করে লক্ষ্য করো, এক্স যদি মানে এই যে এইটা, এই জিনিসটা, লিমিটটা তো ঠিক না, মানে লিমিটের মধ্যে যেটা আছে সেটা যদি 1 টু দি পাওয়ার ইনফিনিটিভ ফর্মে থাকে, যেমন এক্স এর মান যদি ইনফিনিটিভ বসাই, তাহলে A1 1/ইনফিনিটিভ মানে 0, তাহলে A1 এর পাওয়ার 0। ভালো করে লক্ষ্য করো কি করছি, এক্স কিন্তু ইনফিনিটিভে যাচ্ছে। এক্স যদি ইনফিনিটিভে যায়, তাহলে এটা কত হচ্ছে? 1/x জিরোতে যাবে, তাহলে A1 এর পাওয়ার 0 মানে 1। সিমিলারলি A2 এর পাওয়ারও 0 মানে 1, তাহলে A1 টু দি পাওয়ার 0 1, A2 টু দি পাওয়ার 0 1, এইভাবে কতগুলো 1 হবে এখানে? an টু দি পাওয়ার 0, তাহলে 1 + 1 প্লাস ডট ডট করে 1। এখানে কিন্তু এন খানা টার্মস আছে, তাহলে যোগফল n/n, তাহলে কত হচ্ছে? এন আর এন কেটে গেলে, তাহলে বুঝতে পারছি এখানে যতগুলো টার্ম আছে প্রত্যেকটা 1 1 1 1 করে প্লাস বাই এন, তাহলে এন আর এন কেটে গেলে 1, তাহলে এটা কিন্তু 1 হয়ে গেল, এই যে 1 টু দি পাওয়ার nx। এক্স কোথায় আছে? এক্স কোথায় যাচ্ছে? ইনফিনিটিভে, তাহলে এটা 1 টু দি পাওয়ার ইনফিনিটিভ। যদি এরকম দেখো যে কোনো অঙ্ক বা কোনো ক্ষেত্রে লিমিটটা 1 টু দি পাওয়ার ইনফিনিটিভ ফর্মে যদি যায়, তাহলে মনে রাখবে লিমিট, হ্যাঁ, এক্স টেন্স টু ইনফিনিটিভ যদি এটাকে f(x) টু দি পাওয়ার gx এই ফর্মে থাকে, তার মানে আমাদের এইটা হচ্ছে f(x), সরি, মানে এই গোটাটা হচ্ছে এফ এক্স নিচেরটা, আর পাওয়ারে যেটা এন এক্স আছে সেটা কিন্তু জি এক্স হবে। তো এই ফর্মে মানে এই যে f(x) টু দি পাওয়ার gx, এটা যদি 1 টু দি পাওয়ার ইনফিনিটিভ ফর্মে থাকে, তাহলে লিমিট এক্স টেন্স টু f(x) টু দি পাওয়ার gx, হুম, এটা কত হবে জানো? লিমিট এক্স টেন্স টু ইনফিনিটিভ, ঠিক আছে, সরি, এটা হবে হচ্ছে e টু দি পাওয়ার, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, e টু দি পাওয়ার লিমিট এক্স টেন্স টু ইনফিনিটিভ, অনেকে হয়তো করেছো, আমি জানি না কেউ করেছো কিনা, f(x - 1) ইন্টু জিএক্স, হ্যাঁ, ইন্টু মানে পাওয়ারে না, কিন্তু ভালো করে দেখো ফর্মুলাটা কি হবে। লিমিট এক্স টেন্স টু ইনফিনিটিভ f(x) টু দি পাওয়ার gx, যারা জানো তাদের ঠিক আছে, যারা জানে না তারা কিন্তু এই ফর্মুলাগুলো শিখে নাও, কারণ এগুলো কিন্তু পরীক্ষা আসলে তখন পারবে না, তখন ভাবছি স্যার কোথা থেকে দিয়েছে, কচিস ফার্স্ট লিমিট, কচিস সেকেন্ড লিমিট, এগুলো তো লাগিয়ে হচ্ছে না। তাহলে তার ফলে এই ছোট ছোট জিনিসগুলোই হচ্ছে পরীক্ষার মাধ্যমে এগুলো শিখতে হবে। সবসময় যে ক্লাসে থিওরিটিক্যালি যে সবকিছু শেখানো সম্ভব সেটা না। তার ফলে আমরা যত অঙ্ক করব এক্সট্রা, তত দেখবে এই আননোন অঙ্কগুলো শিখবে, আননোন কিছু ফর্মুলা শিখবে এবং এগুলোকে ইউজ করতে শিখবো, ঠিক আছে। তাহলে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটিভ f(x) টু দি পাওয়ার gx আছে, যদি 1 টু দি পাওয়ার ইনফিনিটিভ ফর্মে থাকে এখানে, আচ্ছা এখানে এক্স টেন্স টু জিরো হতে পারে, কিন্তু এক্স টেন্স টু যে ইনফিনিটিভ হবে সেটা না, x টু দি পাওয়ার 0 হতে পারে, মানে অনেক কিছু হতে পারে মোট কথা। যেমন এখানে যদি এক্স টেন্স টু জিরো হতো, তাহলে A1 টু দি পাওয়ার x প্লাস A2 টু দি পাওয়ার x, পাওয়ারে এক্স হতে পারতো। আর এখানে তখন হতো n/x, অনেক কিছু হতে পারে। মোট কথা 1 টু দি পাওয়ার ইনফিনিটিভ লিমিট টিমিট বসানোর পর যদি দেখো যে এই ফর্মটা যদি 1 টু দি পাওয়ার ইনফিনিটিভ ফর্মে হয়, কথা বুঝতে পারছো, তাহলে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটিভ f(x) টু দি পাওয়ার gx, তার বদলে e টু দি পাওয়ার লিমিট এক্স টেন্স টু ইনফিনিটিভ f(x - 1) ইন্টু gx, এটা লেখা যায়। কথা আমার বোঝা গেল? যদি বলো স্যার এটা লেখা যায়, ইয়েস এটা লেখা যায়। ক্লিয়ার? এইবার আমাদের এই অঙ্কটা দেখো আমরা এই ফর্মুলা ইউজ করে করবো, আর কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে, খুব সোজা। আমরা ধরে নিই f(x) হচ্ছে আমাদের এইটা, কোনটা f(x)? A1 হোল টু দি পাওয়ার 1/x প্লাস A2 হোল টু দি পাওয়ার 1/x প্লাস ডট ডট করে an হোল টু দি পাওয়ার 1/x বাই এন, এইটা হচ্ছে আমাদের f(x), বোঝা গেল? আর gx, এইটা হচ্ছে পাওয়ারে যেটা আছে nx। ক্লিয়ার? তাহলে লিমিট, হুম,
এক্স টেন্স টু ইনফিনিটি এফ এক্স, বোঝা যাচ্ছে? A1 যেহেতু এক্স টেন্স টু ইনফিনিটি বলে পাওয়ারে জিরো, প্লাস A2 পাওয়ারে জিরো ডট ডট করে an পাওয়ারে জিরো বাই এন, এন এর মান কিন্তু কিছু বলেনি, এক্স টেন্স টু ইনফিনিটি, তার ফলে এখানে দাঁড়াচ্ছে সামথিং এর পাওয়ার জিরো মানে ওয়ান 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 করে এখানে এন বাই এন, তাহলে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি এক্স হচ্ছে ওয়ান, তাহলে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি এফ এক্স টু দি পাওয়ার জি এক্স, এটা হচ্ছে ওয়ান, আর জি এক্স বোঝা যাচ্ছে, জি এক্সটা হচ্ছে এন এক্স, তাহলে এন এক্স যেহেতু এক্স টেন্স টু ইনফিনিটিভ তাহলে এটা ইনফিনিটিভে যাবে, তাহলে এই ফর্মে হচ্ছে, এই ফর্মে আছে, এই ফর্মে যদি থাকে তাহলে আমরা যে ফর্মুলাটা ইউজ করেছি সেই ফর্মুলাটা ইউজ করতে পারবো। অতএব এটাকে ব্র্যাকেটে দিই, এটা ইকুয়াল টু, হ্যাঁ যেহেতু এটা এই ফর্মে আছে, এটা ব্র্যাকেটে দিয়ে দিই, যেটা এটা ওয়ান টু দি পাওয়ার ইনফিনিটিভ এই ফর্মে আছে, তাহলে এর ফর্মুলা কত, লিমিট, সরি ই টু দি পাওয়ার, হ্যাঁ বলো, এটার বদলে আমরা ই টু দি পাওয়ার লিমিট, যা এখানে থাকবে এক্স টেন্স টু ইনফিনিটিভ ইনফিনিটিভ, যদি এক্স টেন্স টু জিরো থাকতো কোনো প্রবলেম তাহলে জিরো, এফ এক্স মাইনাস ওয়ান ইন্টু, এখানে কিন্তু বারবার করে বলছি পাওয়ারে না, ইন্টু জি এক্স, তাহলে এইবার যা যা আমরা জানি সেগুলো লিখে ফেলি। কি কি জানি, এফ এক্স মাইনাস ওয়ান, এফ এক্স এর মানটা আমরা ঝটঝট করে বসিয়ে দিই, এফ এক্স হচ্ছে A1 টু দি পাওয়ার ওয়ান বাই এক্স, ঠিক আছে, প্লাস A2 টু দি পাওয়ার ওয়ান বাই এক্স, প্লাস an টু দি পাওয়ার ওয়ান বাই এক্স, হয়েছে, বাই এন, এটা হচ্ছে আমাদের এফ এক্স মাইনাস ওয়ান ইন্টু জি এক্স, জি এক্স মানে ইন্টু এন এক্স, বোঝা গেল? ক্যালকুলেশন খুবই সোজা, ই টু দি পাওয়ার লিমিট এক্স টেন্স টু ইনফিনিটিভ, আচ্ছা এখানে যদি আমি মাইনাস এন করি তাহলে একটা কাজ করতে হবে, A1 তার পাওয়ার ওয়ান বাই এক্স, আর এখানে দেখো এই যে লসাগু করলে এখানে মাইনাস এন, তো সেই মাইনাস এন এর মধ্যে থেকে মাইনাস একটা এখানে নিলাম, যদি বলো স্যার একটা কেন নিলেন, আর একটা এখানে নেব, এইভাবে করতে করতে এন খানা যে আছে, এই যে এন, সেই এন এন এর মধ্যে থেকে প্রত্যেকটা একটা 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 করে নিয়ে এদের সঙ্গে লাগিয়ে দিব, এক করে বিয়োগ করব, আর বাই নিচে কত হবে এন, বোঝা যাচ্ছে ক্যালকুলেশন, ইনটু এন এক্স, যদি বলো স্যার এই যে মাইনাস ওয়ান কোথায় গেল, মাইনাস এন হয়ে একটা একটা করে এইদিকে চলে আসলো, যে প্রত্যেকটার সঙ্গে মাইনাস এক এক করে, তারপরে এন এন কেটে গেল, ই টু দি পাওয়ার লিমিট এক্স টেন্স টু ইনফিনিটিভ, এবার কি করবো আমরা, এক্স দিয়ে এই যে এক্সটা আছে এই এক্স দিয়ে আমরা ওয়ান বাই এক্স করে দেবো, মানে আমি বলতে চাইছি A1 টু দি পাওয়ার ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান, বাই এই এক্সটা নিচে চলে আসলে ওয়ান বাই এক্স, প্লাস একই রকম ভাবে A2 টু দি পাওয়ার ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান, এগুলো অঙ্ক করতে সময় লাগবে কিন্তু আমি যেটা বলে দিব সেটা মনে রাখবে, তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না, বাই ওয়ান বাই এক্স, ঠিক আছে, বাস কাজ শেষ। এবার কে বলতে পারে এগুলো এইচএস এর ফর্মুলা, লিমিট এক্স টেন্স টু জিরো, জিরো দিয়েও হতে পারে, এখানে জিরো নেই, এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স, আশা করি এই ফর্মুলা সবাই জানো, লগে, এটা একদম ইলেভেনে ছিল, আর এখানে যদি এক্স এর মান জিরো না করে আমি এক্স এর মান ইনফিনিটিভ করে দিই, আর এ এর পাওয়ার এক্স না করে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই ওয়ান বাই এক্স, বোঝা গেছে, মানে ওয়ান বাই এক্সটাকে টি ধরলে টি টেন্স টু জিরো, ব্যাপারটা একই, তাহলে এটা হয়ে যাবে লগে, সিম্পল জিনিস। তার ফলে আমরা এই যে ফর্মুলাগুলো, হ্যাঁ এখানে কিন্তু এ কে পজিটিভ হতে হতো, ঠিক আছে, এই ফর্মুলাটা অ্যাপ্লিকেবল যখন এ পজিটিভ হয়, তো এখানে সবগুলোই পজিটিভ এআই গুলো, তার ফলে এই ফর্মুলাতে এ এর জায়গায় A1 আছে, আর এক্স এর জায়গায় যে এই ফর্মুলা লাগাবো, তাহলে এর ফলে এটা হয়ে যাবে ই টু দি পাওয়ার লিমিট এক্স টেন্স টু ইনফিনিটিভ, যদি এটা বসাই তাহলে এটা হয়ে যাবে লগ A1, প্লাস পরেরটা হয়ে যাবে একই রকম ভাবে A2 আছে এ এর জায়গায়, লগ A2 ডট ডট করে হয়ে যাবে লগ an, তাহলে এটা দাঁড়াবে ই টু দি পাওয়ার লগ অফ, গুণ হয়ে যাবে না, A1 A2 ডট ডট করে an, তাহলে ই টু দি পাওয়ার লগ ই বেস, তাহলে কত হবে, এটা প্রোডাক্ট হয়ে যাবে, তাহলে এই অঙ্কগুলো মুখস্থ করতে গেলে কি করতে হবে, এদের প্রোডাক্ট নিয়ে নিতে হবে, A1 টু দি পাওয়ার ওয়ান বাই এক্স প্লাস A2 টু দি পাওয়ার ওয়ান বাই এক্স, এগুলো যদি থাকে তাহলে এগুলোর আমাদের কি করতে হবে, জাস্ট প্রোডাক্ট নিয়ে নিতে হবে, তাহলেই কাজ শেষ। তাহলে এই ফর্মুলাগুলো কিন্তু একটু মুখস্থ করে নিতে হবে, যে এটার ফর্মুলা, এটা কিন্তু একটা ফর্মুলা এবং এটা হবে ডি, এদের প্রোডাক্ট সাম হবে না, যদি ফর্মুলা এটা মুখস্থ করতে পারো তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি এই অঙ্কগুলো হবে, এবং না হলে কিন্তু একটু সময় লাগবে, আমি কি করে করতে হয় সেই পদ্ধতিটাও শিখিয়ে দিলাম, তার ফলে তোমাদের খুব একটা সমস্যা আশা করি এটার ক্ষেত্রে হবে না, বোঝা গেছে? ধরো আমি একই টাইপের আরেকটা অঙ্ক দিচ্ছি, এটা যদিও কোশ্চিনের মধ্যে নেই তাও আমি তোমাদের শেখানোর জন্য দিচ্ছি, ধরো আমি এরকম একটা প্রবলেম দিচ্ছি, হ্যাঁ,
খুব ভালো করে দেখো, এটা একই জিনিস। লেট আস কনসিডার দ্য লিমিট, এই লিমিটটা কনসিডার করছি। আই, লিমিট এক্স টেন্স টু জিরো আছে কিন্তু এখানে, হ্যাঁ আগের বার কিন্তু এক্স টেন্স টু ইনফিনিটিভ ছিল, এখানে এক্স টেন্স টু জিরো। আমি বারবার করে বলছি এক্স যা ইচ্ছা হতে পারে, টেন্স টু জিরো হতে পারে, ইনফিনিটিভ হতে পারে, সি হতে পারে, যা ইচ্ছা হতে পারে, সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। আমাদের মাথা ব্যথা হচ্ছে কোন ফর্মে আছে সেটা নিয়ে। 2 টু দি পাওয়ার এক্স প্লাস 3 টু দি পাওয়ার এক্স প্লাস 5 টু দি পাওয়ার এক্স বাই 3। দেখো কারোর সাথে সিমিলারিটি খুঁজে পাচ্ছ কিনা। হোল টু দি পাওয়ার 1/x, তাহলে বলছে দেন এম ইজ ইকুয়াল টু, এই যে যে লিমিটটা আছে সেটা কত হবে, অপশন এ, বা এম কিউব দি, হ্যাঁ, ইজ ইকুয়াল টু অপশন এ, এম বের করে তার কিউব বের করে দিবে, ব্যাপারটা কি, 6। অপশন বি, যদিও এটা পরীক্ষার কোশ্চিন না, আলাদা একটা কোশ্চিন দিচ্ছি, 10। অপশন সি 15। অপশন ডি 30। ভালো করে দেখে নাও কি কি অপশন দিয়েছি। এইবার যদি বলো স্যার এই অঙ্কটা কি করে করব, তাহলে দেখো এমটা আগে দেখো, এম কত, সরি আই আগে, এখানে এম, এটা কোশ্চিন এটা এম আছে, হ্যাঁ আই নেই, যাই হোক এম, ওকে। আচ্ছা তাহলে আমরা যেটা এম নিয়েছি সেই এমটা দেখি, ব্যাপার একই, এম থাক আই থাক যা ইচ্ছা থাক, সেটা আমরা লিমিট এক্স টেন্স টু জিরো, 2 টু দি পাওয়ার এক্স প্লাস 3 টু দি পাওয়ার এক্স প্লাস 5 টু দি পাওয়ার এক্স বাই 3 হোল টু দি পাওয়ার 1/x। খুবই সোজা। সোজা কেন, আমরা এখানে এটাকে এফ এক্স ধরবো, এই যে বুঝতে পারছো এটা এফ এক্স, তাহলে এইটা হচ্ছে এফ এক্স, 2 টু দি পাওয়ার এক্স প্লাস 3 টু দি পাওয়ার এক্স প্লাস 5 টু দি পাওয়ার এক্স বাই 3, এটাকে এফ এক্স ধরবো, আর জি এক্স হচ্ছে 1/x। তার ফলে দেখো এক্স যখন জিরোতে যাচ্ছে তখন 2 টু দি পাওয়ার 0 মানে 1, 3 টু দি পাওয়ার 0, আগের বার উল্টো ছিল, আগে এক্স টেন্স টু ইনফিনিটি ছিল, সেখানে এটা 1/x ছিল, আর এখানে এক্স ছিল, তাহলে এখানে এনটা খালি নেই, এখানে এন খালি নেই, এখানে এন আছে, দেখো এখানে কটা টার্ম আছে, 1 2 এন বাই এন আছে, তাহলে এখানে কটা টার্ম আছে, 1 2 3/3 আছে, কিন্তু এখানে এন নেই। আর কি চেঞ্জেস আছে, ওখানে এক্স টেন্স টু ইনফিনিটিভ ছিল বলে এখানে পাওয়ার গুলো 1/x ছিল, আর এখানে ছিল হচ্ছে পাওয়ারটা এক্স বা এন এক্স, এন নেই, জাস্ট এক্স। আর এইখানে দেখো এখানে এক্স টেন্স টু জিরো বলে এখানে কিন্তু পাওয়ার গুলো এক্স, আর এই জায়গাটা 1/x, জাস্ট উল্টো। আগের বার A1 A2 এন এদের পাওয়ার গুলো 1/x ছিল, এবার 2 3 5, A1 A2 A3 2 3 5/3, তিনটে টার্ম আছে বলে এর পাওয়ার গুলো এক্স আছে, আগের বার ছিল 1/x, আর এখানে আছে পাওয়ার 1/x, আর এখানে ছিল আগে পাওয়ার এক্স। এবার যদি বলছে এন, এন তো একটা গুণ করে দিব না, ইয়ে করলেও হয়, কোনো অসুবিধা নেই। তো কে বলতে পারে তাহলে, যদি এখানে এন গুণ আকারে থাকতো তাহলে কি হতো, একটু আগে দেখলাম না 2 3 5 তার গুণফল প্রোডাক্ট, তো আমি জিনিসটা বলে দিচ্ছি। তো দেখো এটাকে যদি আমি এফ এক্স ধরি, 2 টু দি পাওয়ার এক্স প্লাস 3 টু দি পাওয়ার এক্স প্লাস 5 টু দি পাওয়ার এক্স বাই 3, আর এটা যদি জি এক্স ধরি, যদিও এত পরীক্ষার সময় ধরা যাবে না, এগুলো মুখে মুখে করতে হয়, তাও আমি বলে দিচ্ছি। তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো f(x) টু দি পাওয়ার gx, এটা কোন ফর্মে আছে, লিমিট এক্স টেন্স টু জিরো এফ এক্স, 2 টু দি পাওয়ার 0 মানে 1, 3 টু দি পাওয়ার 0 মানে 1, 5 টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে এক এক করে 3/3 মানে 1, তাহলে 1, আর এটা 1/x, এক্স যখন জিরোতে যাচ্ছে তখন 1/x ইনফিনিটি, তাহলে বুঝতে পেরেছি এই ফর্মে থাকতে হবে। তাহলে কে বলতে পারে এর ফর্মুলা কত হবে, লিমিট এক্স টেন্স টু, সরি ই টু দি পাওয়ার, এটা কিন্তু মাথায় রাখতে হবে, ই টু দি পাওয়ার লিমিট যা আছে তাই, এক্স টেন্স টু জিরো ছিল জিরো, ওখানে ইনফিনিটিভ এখানে ইনফিনিটিভ, f(x) - 1, এটা কিন্তু মাথায় রাখতে হবে, ইন্টু জি এক্স, মনে থাকবে। বলো তাহলে আমাদের এফ এক্স কত, ই টু দি পাওয়ার লিমিট এক্স টেন্স টু জিরো, এফ এক্স হচ্ছে 2 টু দি পাওয়ার এক্স প্লাস 3 টু দি পাওয়ার এক্স প্লাস 5 টু দি পাওয়ার এক্স বাই 3 -1, একদম সোজা, ইন্টু 1/x। তাহলে আমরা কি করব, এখানে 3 দিয়ে ই টু দি পাওয়ার লিমিট এক্স টেন্স টু জিরো, এখানে 3 মানে হচ্ছে একবারে করে দেবো, 2 টু দি পাওয়ার এক্স -3 হবে, এখানে একটা এক নিলাম, আর এখানে দেখো নিচে একটা এক্স হয়ে যাবে, এই যে, আর এখানে একটা একের 3 যদিও বাইরে থেকে যাবে, যাই হোক, এখানে একটা 3x, 3x করে দিই, হ্যাঁ, প্লাস 3 টু দি পাওয়ার এক্স -1, এই যে -3-এর জন্য -1। আগের বার এন এন কেটে গেছিল তো, আগের বার এন আর এন কেটে গেছিল, এই যে, এই এন আর এন কেটে গেছিল, এবার যেহেতু এখানে এন নেই, মানে এখানে 3x নেই, এখানে যদি 3x থাকতো তাহলে 3 কেটে যেত, সেখানে এখানে একটা 3x তোমাকে রাখতে হবে, কিছু করার নেই। আর 5 টু দি পাওয়ার এক্স -1 বাই
থ্রি এক্স। যদিও কোনো অসুবিধা নেই, কেন কোনো অসুবিধা নেই, কারণ ই টু দি পাওয়ার এটার ফর্মুলা জানা আছে, লিমিট এক্স টেন্স টু জিরো এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এটা হচ্ছে লগ এ, তার ফলে এখানে থ্রি যদি থাকে সেটা থাক, তাহলে এখানে হয়ে যাবে ওয়ান বাই থ্রি, কমন নিয়ে নিচ্ছি লগ টু, প্লাস ওয়ান বাই থ্রি কমন নিয়ে নিলাম লগ থ্রি, প্লাস ওয়ান বাই থ্রি যদি কমন নিয়ে নিই লগ ফাইভ, ই টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি, এটা গুণ করলে হবে লগ অফ টু থ্রি ফাইভ, তার মানে 30, তাহলে এটা হবে যেটা ই টু দি পাওয়ার লগ থার্টি তার হোল টু দি পাওয়ার একের তিন, তার মানে 30 হোল টু দি পাওয়ার 1/3, এটা এম এর মান, তাহলে এম কিউব কত হবে 30, তাহলে অ্যান্সার কত হয়ে যাবে 30। এবার যদি বলো স্যার এগুলো একবারে কি করে করব, মনে রাখবে এগুলো, হুম, এগুলো মনে রাখবে, এখানে যদি, এগুলো মনে রাখবে, এখানে যদি এটাকে এম ধরছো তো, তাহলে এটা এম যেটা আছে, তাহলে এম এর কিউব একবারই করে দিবে, এম এর কিউব হলে লিমিটের পাওয়ারে, হ্যাঁ লিমিট যেটা আছে টু টু দি পাওয়ার এক্স প্লাস থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস ফাইভ টু দি পাওয়ার এক্স বাই থ্রি, এখানে পাওয়ারে তিন নিয়ে নাও, তিন নাও মানে থ্রি বাই এক্স, তাহলে একদম আগের অঙ্ক, আগের অঙ্কটা মানে বুঝতে পারছো, ওখানে শুধু এক্স এর জায়গায় ওয়ান বাই এক্স ছিল, এখানে জাস্ট তার অপোজিটটা, ওখানে কেন, ওখানে লিমিটটা ছিল এক্স টেন্স টু ইনফিনিটিভ, এখানে লিমিটটা জিরো, তার ফলে এটা কি হবে, এই যে এ ওয়ান টু দি পাওয়ার, এখানে এক্স আছে, যদি এক্স টেন্স টু জিরো, এক্স টেন্স টু ইনফিনিটিভ থাকবে ওয়ান বাই এক্স থাকতো, তার মানে শুধুমাত্র মনে রাখবে এই তিনটের প্রোডাক্ট হবে আর কিচ্ছু না, তাহলে এম কিউব, এখানে থ্রি থাকলে এখানে মানে এখানে যেটা থাকবে এখানে সেটা থাকবে, আর এখানে যেটা থাকবে তার ওয়ান বাই এক্সটা এখানে থাকবে। যদি বলো স্যার ঠিক বলছেন, একদম সঠিক বলছি, কেন একদম সঠিক বলছি, কারণ এইখানে দেখো, এখানে যেটা থাকবে এখানে সেটা থাকবে, আর এখানে যেটা থাকবে ওয়ান বাই এক্স আছে, আগের মানে এই কোশ্চেনে এক্স ছিল, এবারে ওয়ান বাই এক্স আছে, তাহলে তার অনন্যক এক্স থাকবে, ব্যাস এই হচ্ছে ব্যাপার। আর যদি বাই চান্স এখানে তিন আছে এখানে তিন নেই, যেমন এই ক্ষেত্রে নেই, তখন এটা অ্যাডজাস্ট অ্যাডজাস্ট করে নিতে হয়, বা তিন দিয়ে গুণ করে দেখতে হয়, তখন এম কিউবের মান বের করে এম এর মানটা বের করে দাও, তাহলে এই হচ্ছে প্রোডাক্ট, মানে এই প্রোডাক্টটা হবে, এটা যদি মনে রাখতে পারো তাহলে এই অঙ্কগুলো একবারে এক লাইনে হবে। আশা করি বোঝাতে পারলাম। ক্লিয়ার? আচ্ছা, 5 নম্বর কোশ্চিনটা তাহলে কি আছে দেখে নাও, ফর হুইচ রিয়েল নাম্বার এক্স, কোন রিয়েল নাম্বার এক্স এর জন্য ডাজ দ্য সিরিজ, এই যে সিরিজটা, সিরিজ এন ইকুয়াল টু ওয়ান টু ইনফিনিটিভ রুট ওভার এন প্লাস ওয়ান মাইনাস রুট এন বাই এন টু দি পাওয়ার এক্স কনভার্জ করছে, এক্স এর মান অপশন দিয়েছে একের থেকে ছোটর জন্য, এই সিরিজটা কার জন্য কনভার্জ করছে, এক্স এর মান কি একের জন্য ছোটর জন্য, না অপশন বি এক্স এর মান হাফের থেকে ছোট লেস দেন হাফের জন্য, না অপশন সি এক্স এর মান গ্রেটার দেন হাফ, না অপশন ডি এক্স এর মান গ্রেটার দেন জিরো। তাহলে এটা সিরিজের অঙ্ক, তো দেখবে এন এর মান এক থেকে ইনফিনিটিভ, তো তো এইখানে যখনই ওপরে মাইনাস থাকবে না রুটের ভেতর, তার মানে এন এর মান যদি আমি ইনফিনিটিভ বসাতে যাই, তাহলে ইনফিনিটিভ মাইনাস ইনফিনিটিভ এটা হচ্ছে ইনডিটারমিনেট ফর্ম, তাহলে এরকম ভাবে যদি ইনফিনিটিভ প্লাস ইনফিনিটিভ থাকতো তাহলে কোনো অসুবিধা ছিল না, কিন্তু ইনফিনিটিভ মাইনাস ইনফিনিটিভ থাকলে মনে রাখবে সবসময় আমাদের কাজ কি, করণী নিরসন করে দেওয়া, তো করণী নিরসন করার আগে আমরা যেই গিভেন সিরিজটা দিয়েছে তাকে ইউএন ধরি, তাহলে লেট ইউএন বি দ্য গিভেন সিরিজ, এই টাইপের অঙ্ক দেখবে সিরিজে প্রচুর করিয়েছি, সেই অঙ্কগুলো ভালো করে কিন্তু করতে হবে, ঠিক আছে, প্র্যাকটিস করতে হবে এই অঙ্কটা, বা এই টাইপের অঙ্ক আমি করিয়েছি, তার ফলে এটা সবারই পারা উচিত ছিল, অনেকে পেরেছো। তাহলে ইউএন বি দ্য গিভেন সিরিজ ওয়ার এনএথ টার্মটা হচ্ছে রুট ওভার এন প্লাস ওয়ান মাইনাস রুট এন বাই এন টু দি পাওয়ার এক্স, এইটা হচ্ছে ইউএন, বোঝা গেল। এবার আমরা যদি করণীয় নিরসন করি তাহলে বোঝাই যাচ্ছে, ওপরে হবে এন প্লাস ওয়ান মাইনাস এন, আর নিচে হয়ে যাবে রুট ওভার এন প্লাস ওয়ান প্লাস রুট এন ইন্টু এন টু দি পাওয়ার এক্স, তাহলে এন এন কেটে গেল, তার ফলে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে ওয়ান বাই, খুব ভালো জিনিসটা হলো রুট ওভার এন প্লাস ওয়ান প্লাস রুট এন ইন্টু এন টু দি পাওয়ার এক্স, তাহলে এই ধরনের জিনিসের ক্ষেত্রে যেহেতু ওপরে এন এর ডিগ্রি এক আর নিচে হচ্ছে এন এর ডিগ্রি, আশা করি বুঝতে পারছো, এখানে এক্স আর এখানে হচ্ছে হাফ, তাহলে টোটাল এন এর ডিগ্রি হচ্ছে নিচে এক্স প্লাস হাফ, তাহলে এই সমস্ত ক্ষেত্রে আমাদের আরেকটা সিরিজ ধরতে হয়, মনে পড়ছে, কি ধরবো, ভিএন, তার এন এর টার্মটা হচ্ছে ওয়ান বাই, ওপর নিচে একই আনার চেষ্টা করতে হবে, তাহলে এন টু দি পাওয়ার এক্স প্লাস হাফ, এরকম ভাবে ভিএন ধরবো। যদি বলো স্যার কি দেখে বুঝছেন, এন এর পাওয়ার এক্স আর এখানে দেখো এন এর পাওয়ার হাফ, তাহলে যোগ করো পাওয়ার এক্স প্লাস হাফ, সেই জন্য এন এর পাওয়ার এক্স প্লাস হাফ, এইভাবে ভিএন ধরবো, ওয়ান বাই করলে তাহলে কেটে যাবে। নাও এইভাবে যদি ধরি তাহলে দেন আশা করি সবাই বুঝতে পারছো যে লিমিট
ইউএন বাই ভিএন, এটা দাঁড়াবে হচ্ছে ইউএনটা এন টু দি পাওয়ার এক্স প্লাস হাফ, আর এখানে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এন টু দি পাওয়ার এক্স কেটে গেল, আর এখানে দাঁড়াবে হচ্ছে রুট ওভার এন প্লাস ওয়ান প্লাস এটা। এইটা কেটে ফেটে যাবে, এটা সোজা হিসাবে এটা কেটে ফেটে যাবে, এটা তাহলে রুট এন থাকবে, এবং ক্যালকুলেশন করে দেখবে এটা সোজা কথা নন জিরো হয়, যেভাবে খুশি ক্যালকুলেশন করে দেখো, ঠিক আছে। তাহলে এইবার কোশ্চিনটা হচ্ছে কম্পারিজন টেস্ট থেকে ভিএন, ওই যে মনে পড়ছে ওয়ান বাই এন টু দি পাওয়ার পি, পি সিরিজ, এটা পি এর মান গ্রেটার দেন ওয়ানের জন্য কনভার্জ করে, তাহলে এখানে পি নেই, পি এর বদলে আছে এক্স প্লাস হাফ। তাহলে এই সিরিজটা কখন কনভার্জেন্ট হবে, সবার পারা উচিত এটা ছিল যদি এক্স প্লাস হাফ এটা গ্রেটার দেন ওয়ান হয়। এক্স প্লাস হাফ গ্রেটার দেন ওয়ান মানে এক্স গ্রেটার দেন হাফ, এই যে হাফটাকে এদিকে নিয়ে চলে আসো, তাহলে এক্স এক্স যদি গ্রেটার দেন হাফ হয় তাহলে কিন্তু এই সিরিজটা কনভার্জেন্ট। আর এই সিরিজটা যখনই কনভার্জেন্ট হবে তাহলে কম্পারিজন টেস্ট অনুসারে ভিএন সিরিজ যা করবে, সিরিজ ইউএন বা আমাদের যেটা গিভেন সিরিজ সেটাও কি হবে, ইজ কনভার্জেন্ট ফর কার জন্য কনভার্জেন্ট হবে, এক্স গ্রেটার দেন হাফের জন্য। তার ফলে এখানে অ্যান্সার হয়ে যাবে এক্স গ্রেটার দেন হাফ, অপশন সি। যারা যারা পেরেছো দেখবে এইটা হচ্ছে কারেক্ট অপশন তোমাদের হয়েছে, আর যারা পারোনি তারা করে নিও ঠিকঠাক ভাবে। ওকে, আমি কি বোঝাতে পারলাম, বিষয়টা ক্লিয়ার হলো? তাহলে নেক্সট হচ্ছে প্রবলেম নাম্বার 6। 6 নম্বর কোশ্চিনটা তাহলে দেখে নাও। হ্যাঁ, এই যে সিরিজটা 1 + r + r² প্লাস ডট ডট করে, এই সিরিজটা খুবই কমন সিরিজ, এটাকে বলে জিওমেট্রিক সিরিজ বা জিপি সিরিজ, ঠিক আছে। তো এই যে সিরিজটা, এই সিরিজটা বলছে অপশন এ মড আর যদি লেস দ্যান ওয়ান হয়, মানে আর এর মান -1 থেকে 1-এর মধ্যে হলে এটা কনভার্জেন্ট। অপশন বি, আর যদি গ্রেটার দেন ইকুয়াল টু ওয়ান হয় তাহলে ডাইভার্জেন্ট। আর অসিলেটরি মানে অসিলেটরি ইজ ওয়ান টাইপ অফ ডাইভার্জেন্ট, এটা হচ্ছে প্রপার, এটাকে বলে ইমপ্রপার ডাইভার্জেন্ট। কিন্তু যাই হোক, যেহেতু অসিলেটরি দিয়ে দিয়েছে তাহলে এটাকে একটা আলাদা অপশন হিসেবে ট্রিট করবো। আর গ্রেটার দেন ইকুয়াল টু -1, মানে আর এর মান যদি -1 বা তার থেকে ছোট হয়ে যায় তাহলে এটা অসিলেটরি হবে। আর অপশন ডি বলছে অল অফ দিস, চারটি ঠিক। তাহলে এই টাইপের কোশ্চিন আমি কিন্তু একদম সিরিজ চ্যাপ্টারে দেখবে প্রথম দিকেই সব করিয়ে দিয়েছি, মনে রাখবে এই সিরিজটা, এই যে সিরিজটা, এই সিরিজটা কিন্তু 1 + r + r², এই সিরিজটা কিন্তু কনভার্জেন্ট হয়, এটা জিপি সিরিজ, এটা কনভার্জেন্ট হবে, হ্যাঁ, যখন আর এর মান -1 থেকে 1-এর মধ্যে, তখন কনভার্জেন্ট। এবং সাম কি হবে, অ্যান্ড দ্য সাম ইজ, সবার জানা উচিত এটা, ইজ ইকুয়াল টু 1/1 - r। নর্মালি এ বাই হয়, কিন্তু এখানে এটা ফার্স্ট টার্মটা ওয়ান বলে, 1/1 - r, এটা কখন, যখন মডাল লেস দেন ওয়ান, মানে এই জায়গায় যখন আর এর মান -1 থেকে 1-এর মধ্যে, তাহলে মানে প্রথম অপশনটা কারেক্ট আছে। অপশন বি বলছে বাকি জায়গায় ডাইভার্জেন্ট, সত্যি, তাহলে অপশন বিটাও কারেক্ট। হ্যাঁ, এই সিরিজটা সত্যি 1 + r + r² ডট ডট এটা ডাইভার্জেন্ট হয়। যদি এক বসাও আর এর মান, তাহলে 1 + 1 + 1 ডট ডট করে দেখো ইনফিনিটি চলে যাচ্ছে। তাহলে যখন আর এর মান 1 বা তার থেকে বড় হবে, যদি আর এর মান 2 বসাও তাহলে 1 + 2 + 2 এর স্কোয়ার, বুঝতে পারছো, আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, এটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাহলে এটা ডাইভার্জেন্ট। এবার যদি বলো অসিলেটরি, এখানে যদি -1 বসাও, এটা আমি করেছিলাম, -1 বসালে মনে আছে এটাকে এসএন নিতে হবে, এসএন মানে হচ্ছে তার পার্শিয়াল সামের সিকোয়েন্সটা নিতে হবে, সেটা করে দেখবে যে এসএনটা দেখবে একবার ওয়ান, একবার হচ্ছে খুব সম্ভবত জিরো, এইভাবে হয়, ঠিক আছে। তার মানে ওই এসএন পার্শিয়াল সামের সিকোয়েন্সটা যেহেতু অসিলেট করছে তাহলে সিরিজটা অসিলেট করবে, ঠিক আছে, ওইভাবে করতে হয়। তো এগুলো সব আমি করিয়ে দিয়েছি। এই যে সিরিজটা, এই সিরিজটা কিন্তু মনে রাখবে আর এর মান -1 থেকে শুরু করে যদি আরো কম না হয় নেগেটিভ, তাহলে কিন্তু এটা অসিলেট করে। হ্যাঁ, ইজ অসিলেটরি ফর বা ওয়েন আর এর মান -1 বা তার থেকে ছোট। তার মানে এখানে সবগুলো অপশনই কারেক্ট, তাহলে এখানে কি হবে, অল অফ দিস, তাহলে অ্যান্সার ইজ ডি। খুব সোজা। ওকে, ক্লিয়ার, পরিষ্কার। আচ্ছা, নেক্সট হচ্ছে প্রবলেম নাম্বার 7। দেখে নাও, সাতের কোশ্চেনটা, একটা ফাংশন দিয়েছে, f(x = a0 + a1 * mod x + a2 * mod x² + a3 * mod x³ খুব সুন্দর কোশ্চেন। বলছি এই যে ফাংশনটা যেটা দিয়ে দিয়েছি, সেই ফাংশনটা জিরোতে ডিফারেন্সিয়েবল বলে দিচ্ছি, কিন্তু জিরোতে ডিফারেন্সিয়েবল বলে দিয়েছি পরিষ্কার করে, এই ফাংশনটা যদি জিরোতে ডিফারেন্সিয়েবল হয় কোন কন্ডিশনের জন্য হবে।
অপশন এ বলছে A0 A1 A2 A3 এর কোনো ভ্যালুর জন্যই হবে না, ফর নো ভ্যালু অব, মানে স্টেটমেন্টটা ভুল সোজা কথা। ফর এনি ভ্যালু অফ বলছে না, A0 A1 A2 A3 যে কোনো মানই নাও, প্রত্যেকটার জন্যই বলছে এটা ডিফারেন্সিয়েবল। অপশন সি, এটা ডিফারেন্সিয়েবল হবে অনলি ইফ যখন A1টা জিরো, মানে মড এক্স এর কোফিশিয়েন্টটা জিরো। আর অপশন ডি, অনলি ইফ তখনই হবে যদি A1 A3 মানে হচ্ছে মড এক্স আর মড এক্স এস কিউব তার কোফিশিয়েন্টটা যদি জিরো হয়। তো এই টাইপের কোশ্চেন গুলো খুবই ইম্পর্টেন্ট, তো এটা অনেকেই ভুল করতে পারে, আমি একটু বলে দিই। তো কোনটা অ্যান্সার হবে সেটা তো 1 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে, কিন্তু যেটা বক্তব্য সেটা হচ্ছে মনে রাখবে মড এক্স এটা কোনো সময়ই ডিফারেন্সিয়েবল না জিরোতে। বাকি সব জায়গায় ডিফারেন্সিয়েবল, মড এক্স কন্টিনিউয়াস হতে পারে কিন্তু মড এক্স জিরোতে ডিফারেন্সিয়েবল না, এটা সবাই জানো। তাহলে মড এক্স কিন্তু জিরোতে ডিফারেন্সিয়েবল না। এবার যদি বলো স্যার মড এক্স স্কোয়ার, মড এক্স স্কোয়ার মানে আলটিমেটলি এক্স স্কোয়ার হয়ে যায়, এটা কিন্তু সব জায়গায় ডিফারেন্সিয়েবল, এভরিওয়্যার, তার মানে জিরোতেও কোনো সমস্যা হবে না। এইবার যেটা সমস্যা সেটা হচ্ছে অনেকের মড এক্স তার কিউব, সেইটাও ডিফারেন্সিয়েবল হয় জিরোতে। যদি বলো স্যার কি করে দেখান এটা ডিফারেন্সিয়েবল হয়, নর্মালি ডিফারেন্সিয়েবল হওয়ার কন্ডিশন যদি তুমি নাও, ধরো তুমি মড এক্সটাকে, ধরো আমি এরকম একটা কাজ করলাম, হুম, ধরো আমি এখানে একটা জি এক্স ধরলাম, যেহেতু ওখানে এফ এক্স কোশ্চিনে আছে, তাহলে মড অফ এক্স এস কিউব। তাহলে আমি যদি দেখাতে চাই যে জি এক্সটা জিরোতে ডিফারেন্সিয়েবল কিনা, তাহলে দেন আমাদের কাজ হচ্ছে জি ড্যাশ জিরো এটা এক্সিস্ট করছে কিনা দেখানো। তো জি ড্যাশ জিরো মানে লিমিট এক্স টেন্স টু জিরো বা এইচ টেন্স টু জিরো করলেও হয়, আমি যেহেতু এক্স দিয়ে ডিরেক্ট করলাম, ঠিক আছে, এইভাবে করলাম জি এক্স মাইনাস জি জিরো বাই এক্স মাইনাস জিরো, বা তুমি এইচ টেন্স টু জিরো করলে জি অফ জিরো প্লাস এইচ মাইনাস জি জিরো বাই এইচ, হতো ব্যাপারটা একই। লিমিট এক্স টেন্স টু জিরো, জি এক্স এক্স টেন্স টু জিরো মানে কিন্তু জিরোর কাছাকাছি, তাহলে জি এক্স কত হবে, তাহলে মড এক্স তার কিউব মাইনাস জি জিরো কত হবে, এখানে যদি জিরো বসাই তাহলে জিরো, বাই এখানে কত হবে এক্স, আর এখানে মাইনাস জিরো, তার মানে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো মড এক্স তার হোল কিউব বাই এক্স, এইটা দাঁড়াচ্ছে। এইবার যদি আমি আর জি ড্যাশ জিরো মানে রাইট হ্যান্ড সাইড লিমিট, রাইট হ্যান্ড সাইড ডেরিভেটিভটা যদি নিই, তাহলে রাইট হ্যান্ড সাইডের ক্ষেত্রে এখানে হয়ে যাবে লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস, এখানে হয়ে যাবে মড এক্স এর কিউব বাই এক্স। অনেকে ভাবতে পারো যে স্যার জিরো প্লাস মানে এখানে তাহলে মড এক্স এর জায়গায় এক্স বসবে, তাহলে এক্স এস কিউব বাই এক্স, তাহলে কটা এক্স কাটবে, এখানে একটা করে এক্স কেটে গেল, তার ফলে লিমিট এক্স টেন্স টু জিরো, এখানে প্লাস কিন্তু, হ্যাঁ, তার ফলে এখানে দাঁড়ালো এক্স স্কোয়ার। এবার লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস যখন আছে এক্স স্কোয়ার, তার মানে এটা জিরোতেই যাবে। এবার কাউকে যদি বলি এল জি ড্যাশ জিরো এটা বের করতে, তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস, বোঝা গেছে, মড এক্স তার কিউব বাই এক্স। এবার জিরো মাইনাস মানে জিরোর থেকে ছোট, তখন আশা করি সবাই বুঝতে পারছো যে জিরোর থেকে ছোট হলে এটা মাইনাস এক্স তার কিউব হয়ে যাবে, মানে মাইনাস এক্স এস কিউব বাই এক্স, একটা করে এক্স কেটে গেল, লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস, তাহলে এটা হবে মাইনাস এক্স স্কোয়ার। কিন্তু যেহেতু এখানে এক্স এর মান জিরো আছে, তাহলে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস থাক প্লাস থাক এক্স স্কোয়ার এখানে জিরোই হবে, তার ফলে কিন্তু মড এক্স এর কিউব থাকার ফলে, দেখো ব্যাপারটা বুঝতে হবে, যখন যদি মড এক্স থাকতো তাহলে মড এক্স বাই এক্স হলে একবার প্লাস ওয়ান একবার মাইনাস ওয়ান, কিন্তু যখনই মড এক্স এর স্কোয়ার বা কিউব বা আর যে কোনো পাওয়ারই থাক, আর যে কোনো পাওয়ারই থাক, মনে রাখবে আর জি ড্যাশ জিরো আর এল জি ড্যাশ জিরো সমান হয়ে যাবে, তার ফলে এটা কিন্তু জিরোতে ডিফারেন্সিয়েবল। আমার কথা বোঝা গেছে? ইভেন মনে রাখবে মড এক্স এর পাওয়ার যদি আলফা হয়, এটা ডিফারেন্সিয়েবল হবে ফর আলফা গ্রেটার দেন ওয়ান, একের থেকে বেশি হলে ডিফারেন্সিয়েবল, শুধু এক হলেই গন্ডগোল, বা একের থেকে কম হলে আলাদা ব্যাপার। ঠিক আছে, তার ফলে এখানে মড এক্স ছাড়া মড এক্স এর স্কোয়ার মড এক্স এর কিউব সবাই ডিফারেন্সিয়েবল, তাহলে মড এক্স ছাড়া সবাই ডিফারেন্সিয়েবল, কিন্তু কোশ্চিনে বলে দিয়েছে এটা ডিফারেন্সিয়েবল হতে হবে এই জিরোতে। তার মানে মড এক্স এর যে কোফিসিয়েন্ট, তাহলে এফ এক্স যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এ নট কনস্ট্যান্ট, কোনো অসুবিধা নেই, ডিফারেন্সিয়েবল, এইটা ডিফারেন্সিয়েবল না মড এক্সটা। তাহলে এইটা যেহেতু ডিফারেন্সিয়েবল না, অথচ কোশ্চিনে বলে দিয়েছে এটা ডিফারেন্সিয়েবল হতে হবে, তাহলে আমাদের কি করতে হবে, এই মড এক্স এর কোফিসিয়েন্ট এইটাকে যদি জিরো করে দিই বা এটা যদি না থাকে এই টার্মটা, তাহলেই কোনো সমস্যা নেই, তাহলে বাকি সব টার্ম ডিফারেন্সিয়েবল। তার ফলে এটা ডিফারেন্সিয়েবল হবে অনলি ইফ যখন
মড এক্স এর কোফিসিয়েন্ট A1 0 হবে। অনেকে কিন্তু এইটাকেও ভুল করে, অনেকে, যে মড এক্স এর কিউব স্যার বিজোড় আছে বলে বা ইভেন আছে অড আছে বলে এটা হবে না, এরকম না। শুধুমাত্র মড এক্স থাকলে বা মড এক্স এর পাওয়ার যদি আলফা হয়, আলফার পাওয়ার >1 হলেই সেটা ডিফারেন্সিয়েবল। মনে থাকবে এটা? ক্লিয়ার? তাহলে এখানে কারেক্ট অপশন কোনটা হবে? এগুলো সব কিন্তু প্র্যাকটিস করে, আরো অনেক অঙ্ক আলোচনা করব, এগুলো কিন্তু শিখে রাখতে হবে। ঠিক আছে, তাহলে এখানে অপশন হয়ে গেল সি। তাই তো? হ্যাঁ। খুব সুন্দর কোশ্চিন, আশা করি বুঝতে পারলে সবাই। তাহলে খুব সুন্দর সুন্দর এগুলো, এগুলো কিন্তু মানে যারা যারা জানে তাদের কিন্তু বেশি সময় লাগবে না। এগুলো কিন্তু শুধু 1-2 লাইনের কোশ্চিন। যারা জানে তাদের কিন্তু বেশি সময় লাগবে না। এটা তোমরা হয়তো ভাবছো যে অনেক সময় লাগছে স্যার, করতে হচ্ছে না, যারা জানে তাদের ক্ষেত্রে খুব তাড়াতাড়ি হবে। ঠিক আছে, নেক্সট। ওকে, এই কোশ্চিনটা দেখো, কোশ্চিন নাম্বার 8, খুব সুন্দর কোশ্চিন। এটা কমনও আছে অনেকের, হয়তো এই কোশ্চিনটা এর আগেও দেখেছো। এক্সএন হচ্ছে 2 টু দি পাওয়ার 2n, একটা সিকোয়েন্স, হ্যাঁ। এক্সএন, এন এর টার্মটা দিয়ে দিয়েছে 2 টু দি পাওয়ার 2n ইন্টু 1 - cos অফ 1/2 টু দি পাওয়ার n, যে কোনো এন এর জন্য। তাহলে এই যে সিকোয়েন্স এক্স এন, চারটে অপশন দিয়ে দিয়েছে। 1 নম্বর অপশন এ, ডাজ নট কনভার্জ, এই সিকোয়েন্সটা বলছে কনভার্জ করছে না। অপশন বি, কনভার্জেস টু জিরো, জিরোতে কনভার্জ করছে। অপশন সি, কনভার্জেস টু হাফ, হাফে কনভার্জ করছে। অপশন ডি, কনভার্জেস টু 1/4। তাহলে দু রকম ভাবে করা যায়। এক হচ্ছে বোঝাই যাচ্ছে যে এটাকে 1 - cos x টাকে সাইনে করে নিতে হবে, বা 1 - cos অফ হোল টু দি পাওয়ার 1/2 টু দি পাওয়ার, এটাকে যদি সাইনে করে দাও 2 sin² নিয়ে এই অ্যাডজাস্ট করতে হয়। আর আরেকটা নিয়ম আছে, দুভাবেই করতে পারো, একই ব্যাপার আছে। সেটা হচ্ছে যে কসের যে ফর্মুলা আছে সেটা যদি ভেঙে দাও, মানে আমরা দেখবে ছোটবেলায় এরকম একটা ফর্মুলা শিখেছিলাম কস এক্স এর, হ্যাঁ, এক্সপানশন ফর্মুলা। সেটা থেকেও হবে একই ব্যাপার, 1 - x² বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস x⁴ বাই ফ্যাক্টোরিয়াল 4, মনে আছে? কস সাইন ই টু দি পাওয়ার এক্স, অ্যাকচুয়ালি ই টু দি পাওয়ার এক্স মানে, বা ই টু দি পাওয়ার আই এক্স হচ্ছে কস এক্স প্লাস আই সাইন এক্স, সেই দুটোকে অ্যাডজাস্ট করে করে নিতে হয় এটা। তাহলে এর এই যে ফর্মুলাটা আছে, সেই ফর্মুলা অনুসারে এক্স এন যেটা আছে 2 টু দি পাওয়ার 2n, আর দেওয়া আছে 1 - cos অফ 1/2 টু দি পাওয়ার 1/2 টু দি পাওয়ার n। ঠিক আছে, তাহলে এক কাজ করি, 2 টু দি পাওয়ার 2n এখানে যা আছে রেখে দিই 1, আর কস এক্স, এক্স মানে হচ্ছে 1/2 টু দি পাওয়ার n, তাহলে সেটাকে যদি আমি ফর্মুলাতে ভেঙে দিই, তাহলে 1 - এক্স, এক্স মানে বুঝতে পেরেছো, 1/2 টু দি পাওয়ার n তার হোল স্কোয়ার। আশা করি বোঝা যাচ্ছে। তারপর প্লাস 1/4, এক্স মানে হচ্ছে 1/2 টু দি পাওয়ার n তার পাওয়ার 4, প্লাস ডট ডট করে ছেড়ে দিচ্ছি। যদি বলো স্যার কেন ছেড়ে দিচ্ছি, বলছি সবই। হুম, এইটা। আচ্ছা, এইবার 2 টু দি পাওয়ার 2n, এখানে একটা করে 1 1 কেটে গেল, তাহলে এই মাইনাস গুলো প্লাস হয়ে গেলে এটা দাঁড়াবে যেটা 1/2 মানে 1/2, আর এইখানে দাঁড়াবে 1/2 টু দি পাওয়ার n এর পাওয়ার 2 মানে 2 টু দি পাওয়ার 2n, চলবে? -1/4, আচ্ছা এখানে ফ্যাক্টোরিয়াল 2 দিই, আর এটা দাঁড়াবে 1/2 টু দি পাওয়ার 4n দাঁড়াবে, এই যে পাওয়ার 4 আছে, এবং এইভাবে আবার পরেরটা প্লাস চলবে। তো তোমরা লক্ষ্য করো, 2 টু দি পাওয়ার 2n দিয়ে যদি ভাগ টাগ করি, ক্যালকুলেশন করি, তাহলে এখানে 2 টু দি পাওয়ার 2n কেটে গেলে এখানে হয়ে যাবে 1/2 মানে হাফ, আর মাইনাস এখানে হবে 1/4, 2 টু দি পাওয়ার 2n আছে, আর এখানে নিচে 2 টু দি পাওয়ার 4n আছে। তাহলে যদি কাটাকুটি করি তাহলে 2 টু দি পাওয়ার 2n, এবং বাকি কিন্তু আস্তে আস্তে দেখো নিচে 2 টু দি পাওয়ার সামথিং থাকবেই। তার ফলে যদি তুমি লিমিট এক্সটেন্ড নাও, তাহলে শুধুমাত্র হাফ হয়ে যাবে, আর বাকিগুলো কিন্তু সব জিরো হয়ে যাবে। কারণ এই যে নিচে এন আছে বা 2 টু দি পাওয়ার n আছে, তার পাওয়ার যাই থাক, তার ফলে আমাদের লিমিট কিন্তু হাফ হয়ে যাবে। আদারওয়াইজ 1 - cos x ফর্মটাকে 2 sin² x/2 করে অ্যাডজাস্ট করে, ওই যে ওই sin x/x = 1, লিমিট এক্সটেন্স টু জিরো বা লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি, sin 1/x/1/x ওইভাবে করলেও হবে, যেটা ইচ্ছা। তাহলে এর অপশনটা হচ্ছে হাফ, হাফ কোথায় আছে? অপশন সি, তাহলে এটা সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। প্রথম দিকে কোশ্চেনগুলো একটু কঠিন দিয়েছি, পরের দিকে কোশ্চেনগুলো কিন্তু খুব সোজা দিয়েছি, ফলে কোনো সমস্যা আশা করি হবে না। কোশ্চিন নাম্বার 9, ঠিক আছে। আচ্ছা, 9 নম্বর কোশ্চিনটা দেখো, খুব সুন্দর কোশ্চিন, এটা খুবই কমন কোশ্চিন, খুব সুন্দর কোশ্চিন। f(x+y) = f(x × f(y), যে কোনো এক্স ওয়াই এর জন্য, তাহলে দেওয়া কি কি আছে? দেওয়া আছে f(3)=3, আর f'(0)=11, তাহলে f'(3), এটা অ্যাকচুয়ালি কি হয়, 3 × 11 33 হয়, এটা ফর্মুলা, একদম 1 সেকেন্ডের অঙ্ক।
মানে এই জিনিসগুলো জানতে হবে। আমি কষে দেবো, আমি করে দেবো, সবই ঠিক আছে, আমি নিয়মও বলে দেবো, কিন্তু এগুলোর ফর্মুলা হচ্ছে F3 যেটা হবে ইন্টু F'0। তাহলে F'3 এর ফর্মুলা হচ্ছে F3 ইন্টু F'0, তার ফলে হয়ে যাবে 3 আর 11 33, একদম 1 সেকেন্ড। তাহলে আমি যেই কোশ্চেন গুলো দিয়েছি এগুলো খুব সোজা কোশ্চেন। তাহলে দেখো, লক্ষ্য করো, F'0 এটা দেওয়া আছে তো, লিমিট h টেন্স টু 0, সোজা, f(0 + h - f(0/h), সিম্পল জিনিস। লিমিট h টেন্স টু 0, f(0 + h), এই যে এই জিনিসটাকে কাজে লাগাতে হবে। হ্যাঁ, এই যে যেভাবে দেওয়া আছে দেখো, f(x + y) = fx * fy, তাহলে দেখো তোমরা, এটা হবে f(0 * fh) মাইনাস, এখানে আবার f(0) আছে, তাহলে কমন নিয়ে নিই, তাহলে f(0 * fh - 1/h). ওকে, এইবার F0 এর মানটা আমার দরকার, এখানে F3 দেওয়া আছে, F0 এর মানটা দেওয়া নেই। তাহলে আমরা একটা কাজ করি, আমরা এখানে x এর মান আর y এর মান 0 বসিয়ে দিই এই জায়গাটাতে। তাহলে f(0 + 0), আশা করি বুঝতে পারছো, = f(0 * f0) বোঝা গেছে? আচ্ছা, অর এখান থেকে f(0 + 0) মানে f(0), আর এখান থেকে f(0) দুবার আছে, তো একদিকে করে নিলে f(0) কমন, তাহলে দাঁড়াচ্ছে যেটা, সেটা হচ্ছে f(0 - 1), তার মানে f(0) এর দুটো মান, একটা হচ্ছে 0, আরেকটা হচ্ছে 1। আশা করি বোঝা গেল কি বলতে চাইছি। আচ্ছা, f(0) যদি 0 হয়ে যায়, হুম, f(0) যদি 0 হয়ে যায়, তাহলে f(x + 0) = f(x * f(0), এই যে যে এরকম ভাবে y এর জায়গায় যদি 0 বসায়, তাহলে f(0) কত, 0, তার মানে f(x)টা 0, তার মানে সবাই 0 হয়ে যাবে, সবাই 0 হয়ে যাবে। কিন্তু আমরা এখানে কি দেখেছি, f3টা 3, তার ফলে কিন্তু এইটা হবে না, বোঝা যাচ্ছে? এইটা 0 হবে না কেন? অ্যাজ, যদি f(0)টা 0 হয়ে যায়, তাহলে এরকম সবাই 0 হয়ে যাবে, যে কোনো, যে কোনো এক্স যদি বসাই, ওয়াই এর মান 0 নিয়ে নিচ্ছে, তাহলে x + 0, তাহলে f(x * f0), f(0)টা 0, তার মানে 0 এর সঙ্গে যাকে গুণ করছি 0, তার মানে এটা 0 হবে না, তার মানে f(0) কত হতে হবে, 1 হতে হবে। বোঝাতে পারলাম? এবার f(0) যদি 1 হয়ে যায়, এখানে মানটা বসিয়ে দিই, তাহলে লিমিট h টেন্স টু 0, f(0) এর মান 1, তাহলে পড়ে থাকছে হচ্ছে fh - 1/h। ক্লিয়ার? তাহলে এইবার যেটা দিয়ে দিয়েছে f'3, লিমিট h টেন্স টু 0, f(3 + h - f3/h), একদম সিম্পল। সেখান থেকে আমরা একটা ক্যালকুলেশন করি, লিমিট h টেন্স টু 0, এখান থেকে f(3 + h) মানে f3 * fh, তাহলে f3 কমন নিয়ে নিই, বোঝা যাচ্ছে কি, এই যে f(3 + h) মানে f3 * fh, এই যে এই ফর্মুলাটা থেকে, এটাই মেন ফর্মুলা। তাহলে f3 কমন নিলাম, তাহলে fh - 1/h, সেখান থেকে আমরা যদি f3টা বাইরে বের করে দিই এর ভ্যালু, তাহলে এটা হয়ে গেল লিমিট h টেন্স টু 0, fh - 1/h, তার মানে সোজা কথা, এইটার মান হচ্ছে কত, f'0, তাই না? তাহলে এইটা হচ্ছে f'0, তার ফলে এইটা দাঁড়াবে হচ্ছে f3 * f'0। এই যে যে f'0 মানটা যেটা বসিয়ে রেখেছি, তাহলে এই, মানে এই অঙ্কগুলোর ক্ষেত্রে এটা সূত্র, f'3 মানে হচ্ছে f3 * f'0, f'5 থাকলে f5 * f'0, f'2 থাকলে f2 * f'0, সেটা কত সিম্পল হিসাব। তার মানে f3 কত দেওয়া আছে, 3, আর ইন্টু 11 33, এর বাইরে কিছু হতে পারে না, সিম্পল জিনিস একদম। তাহলে এই অঙ্কগুলো করতে যদি প্রচুর সময় লাগে, তাহলে খুব মুশকিল। এগুলো করতে কিন্তু আমাদের খুব সেকেন্ডের মধ্যে, দেখলে আমি জানি যে অ্যান্সার কি হবে, 3 × 11 33। এবার যদি অন্য কিছু দিত, 5 × 10 হতো, 50 হতো। ফর্মুলাটা হচ্ছে এইটা, যে f'3 = f3 * f'0, বা f'(x) = f(x) * f'0, সেটা কথা। তাহলে f'0 এর মানটা দেওয়া থাকবে, f3 বা fx দেওয়া থাকবে, সেখান থেকে f'(x) বের করে নেবো। সিম্পল ইজ দ্যাট, খুবই সিম্পল জিনিস, ঠিক আছে? আচ্ছা, প্রবলেম নাম্বার 10, এবার নেক্সট প্রবলেম। প্রবলেম নাম্বার 10টা দেখো কি বলেছি, খুব সোজা কোশ্চেন। লিমিট h টেন্স টু 0, f(a + h - f(a - h)/h, এটার মান কত? অপশন এ f(a), অপশন বি f'(a), অপশন সি 2f', অপশন ডি 0। এই অঙ্কটা অনেকবারই এসএসসি বলো বা পিএসসি বলো, এই রিলেটেড কোশ্চিন বা এই রিলেটেড পরীক্ষাতে এসছে। তো এইখানে কি হয়, একটা ফর্মুলা শিখিয়ে দিচ্ছি, হ্যাঁ, এগুলো ফর্মুলা এসকে মাপা বইয়েও আছে, এটা কোনো অসুবিধা নেই। f(a + h - f(a - h)/2h হতে হয়, এখানে h টেন্স টু 0, এইটা বলছে f'। যদি বলো স্যার কিভাবে, অ্যাকচুয়ালি এখানে -f আর +f নিতে হয়, নিয়ে
এইভাবে ভাগ করে দিতে হয়, হ্যাঁ, এইচ এইচ করে ভাগ করে দিতে হয়, দুভাগে ভাগ করে দিলে এটা কি হয়ে যায় বলো তো? একবার এখানে এইচ টেন্স টু জিরো প্লাস এইচ টেন্স টু জিরো মাইনাস দুভাগে ভাগ করে দিতে হয়। এটা একটা প্রমাণ, যে কোনো বইয়েই পেয়ে যাবে, এসকে মাপাতেও পেয়ে যাবে। মোট কথায় মনে রাখবে এটা হচ্ছে এফ ড্যাশ টি। আর যদি বলো স্যার মনে রাখতে পারবো না, তো সিম্পল এক কাজ করবে, এগুলো ক্ষেত্রে একটা উদাহরণ নিবে, ধরো এক্স স্কোয়ার নিলে, তাহলে এফ অফ এ প্লাস এইচ কত হবে? এক্স প্লাস এ তার হোল স্কোয়ার, সরি ভুল বললাম, এক্স স্কোয়ারের জায়গায় হচ্ছে এ প্লাস এইচ, তাহলে এ প্লাস এইচ তার হোল স্কোয়ার, সিম্পল জিনিস। সিমিলারলি এফ অফ এ মাইনাস এইচ কত হবে? স্কোয়ার নিয়েছি, যে কোনো একটা ফাংশন নিয়ে নিবে, এ মাইনাস এইচ তার হোল স্কোয়ার। এবার যদি আমি এই জায়গাটাতে বসানোর চেষ্টা করি, লিমিট এক্স টেন্স এইচ টেন্স টু জিরো, সরি, লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এ প্লাস এইচ, হ্যাঁ, মাইনাস, এগুলো উদাহরণ দিয়ে করলে হয় যদি উত্তর মুখস্থ না থাকে, নাহলে এমনি তো প্রমাণ করতে পারবে না এগুলো, এখন প্রমাণ করা মানে 5 মিনিট নষ্ট, তাই না? আচ্ছা, তাহলে এটা দাঁড়াবে লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এ প্লাস এইচ মানে হচ্ছে এ প্লাস এইচ তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস এইচ তার হোল স্কোয়ার বাই এইচ। এখান থেকে যদি ক্যালকুলেশন করো, তাহলে এখানে দেখো এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কেটে যাবে, এইচ স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার কেটে যাবে, তাহলে এখানে হবে টু এইচ, এখানে হবে মাইনাস টু এইচ, তার মানে টোটাল হবে ফোর এ এইচ বাই এইচ। তারপরে এখানে এইচ এইচ কেটে গেলে এটা দাঁড়ায় ফোর এ। তো অ্যাকচুয়ালি, হ্যাঁ, মানে এক্স স্কোয়ার মানে এটা, এবার এফ ড্যাশ টে কত হয়? এটা ফোর এ হলো, ফোর এ মানে হচ্ছে টু ইন্টু এফ ড্যাশ টে কত? এফ ড্যাশ টে কত? এফ ড্যাশ এক্স হচ্ছে টু এক্স, তার মানে এফ ড্যাশ টে তাহলে টু ইন্টু এফ ড্যাশ টে, তার মানে এই যে এটা হচ্ছে টু ইন্টু এফ ড্যাশ টে, একই ব্যাপার। তার মানে লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ, এগুলো উদাহরণ দিয়ে করলেও হয়, খুবই সোজা জিনিস। তাহলে এইটাকে যদি বাই টু এইচ থাকে তাহলে এফ ড্যাশ টে, আর বাই যদি এইচ থাকে তাহলে টু এফ ড্যাশ টে। ঠিক আছে, সিম্পল জিনিস। তাহলে আমাদের কি আছে, বাই এইচ না বাই টু এইচ, এটা দেখে নিবে। বাই এইচ আছে এখানে, ঠিক আছে, যদি বাই টু এইচ থাকতো তাহলে এফ ড্যাশ টে হতো, কিন্তু বাই এইচ আছে বলে টু এফ ড্যাশ টে। তাহলে এটা হয়ে গেল সি। 10টা কোশ্চিন হয়ে গেল। প্রথম 10টা কোশ্চিনই বরঞ্চ আমি একটু স্ট্যান্ডার্ড দিয়েছি, পরেরগুলো আমি খুব সোজা দিয়েছি। 11 নম্বর কোশ্চিনটা দেখে নাও কি দিয়েছি। প্রবলেম নাম্বার 11, একদম কমন কোশ্চিন। এই যে সেটটা, দ্য সেট এস এক্স বিলংস টু আর সাজ দ্যাট সাইন এক্স ইকুয়াল টু জিরো, তাহলে এস সেটে কারা আছে? সেই সমস্ত এক্স গুলো আছে যাতে করে সাইন এক্স ইকুয়াল টু জিরো। তো বলছে অপশন, এই সেটটা হচ্ছে একটা ওপেন সেট, অপশন বি একটা ক্লোজ সেট, অপশন সি নট এ ক্লোজ সেট, অপশন ডি বোথ ওপেন অ্যান্ড ক্লোজ সেট। তাহলে এই সমস্ত জিনিস আমি এর আগেও করেছি, আমি আবার বলে দিচ্ছি। ধরো এরকম একটা সেট নিলাম, হ্যাঁ, এস, সেই সমস্ত রিয়াল নাম্বার যেখানে এফ এক্স পজিটিভ আর এফটা হচ্ছে কন্টিনিউয়াস। এফটা কি? কন্টিনিউয়াস, এটা কিন্তু মাথায় রাখতে হবে, এফ কে কন্টিনিউয়াস হতে হবে, হ্যাঁ। বা এরকম নিলাম, ইকুয়াল টু নেওয়াটা ভুল, এটা হচ্ছে সব সময় যদি গ্রেটার দেন জিরো থাকে একটা ওপেন সেট হবে। খালি মাথায় রাখতে হবে ওয়্যার এফ কিন্তু কন্টিনিউয়াস হতে হবে, নাহলে কিন্তু হবে না, হ্যাঁ। সব সময় এটা হয়, এগুলো আমরা থিওরি ক্লাসে সব দেখেছি। যদি বলো এস এরকম আছে, এক্স সেই সমস্ত আর এ যাতে করে এফ এক্স লেস দেন জিরো, তাও একটা ওপেন সেট, মনে রাখতে হবে ওপেন। যদি বলো এই দুটোর ইউনিয়ন মানে ওপেন, গ্রেটার দেন জিরো লেস দেন জিরো দুটোই হতে পারে, তার মানে জিরো না, এটা একটা ওপেন সেট। আর যদি তার কমপ্লিমেন্ট হয়, কমপ্লিমেন্ট মানে সেই সমস্ত রিয়াল নাম্বার যারা জিরো না, জিরো না মানে তার কমপ্লিমেন্ট, তাহলে সেটা হয়ে যাবে জিরো, তাহলে সেটা কি হবে? একটা ক্লোজ সেট। ওপেনের কমপ্লিমেন্ট ক্লোজ সেট, যেখানে এফটা কন্টিনিউয়াস হতে হবে। তাহলে আমাদের যেই কোশ্চিনটা দিয়েছে, সেই কোশ্চিনটাকে বুঝতে পেরেছো কি বলেছে? সেটা হচ্ছে সাইন এক্স কে আমরা এফ এক্স ধরবো, তাহলে হেয়ার এফ এক্স ইকুয়াল টু সাইন এক্স, ঠিক আছে। তাহলে কি হয়ে যাবে আমাদের এস সেটটা, কি হবে, ওপেন না ক্লোজ? সাইন এক্স তো জানি আছি, সাইন এক্স তো কন্টিনিউয়াস, এফ তো কন্টিনিউয়াস, সাইন এক্স এর কার্ভ তো সবার জানা আছে, যে কোনো জায়গায় কন্টিনিউয়াস। তার ফলে আমরা কি বলতে পারবো, অতএব আমাদের এস সেট কি হবে, ইজ এ ক্লোজ সেট, এবং এটা কখনোই ওপেন হবে না। তার ফলে অপশন বি হচ্ছে কারেক্ট।
বোঝাতে পারলাম? খুব সুন্দর কোশ্চিন। এই টাইপের কোশ্চিনগুলো ইজি, এগুলো মানে করতে হয়। প্রবলেম নাম্বার 12, কি লিখলাম দেখে নাও। হ্যাঁ, তোমাদের কোশ্চিনে তো সব এগুলো করেছি, সবই জানা আছে। একটা সিকোয়েন্স এন স্কোয়ার, এটা যদি এ স্কোয়ারে কনভার্জ করে, মানে এন স্কোয়ার সিকোয়েন্সের লিমিট যদি এ স্কোয়ার হয়, তাহলে এন সিকোয়েন্সের লিমিট কত হবে? সেটা কনভার্জ করবে কোথায়? অপশন এ হচ্ছে এ তে, না অপশন বি এ স্কোয়ারে, না অপশন সি হচ্ছে রুট এ তে, না নান অফ দিস। নান অফ দিস মানে এই তিনটে অপশন ঠিক না। তো মনে রাখবে, এগুলো সব মানে অ্যানালিসিসের সিকোয়েন্স চ্যাপ্টারে করেছি। মনে রাখবে যদি এ এন, এ এন এই সিকোয়েন্সটা যদি এ তে কনভার্জ করে, তাহলে এ এন স্কোয়ার এ স্কোয়ারে কনভার্জ করবে, কিন্তু কনভার্সটা ট্রু না। দ্য কনভার্স ইজ নট ট্রু। কি বললাম? এ এন সিকোয়েন্স কনভার্জ করলে এ এন স্কোয়ার এই কনভার্সটা মানে এই সিকোয়েন্সটা কনভার্জ করবে, কিন্তু এ এন স্কোয়ার যদি কনভার্জ করে, যেখানেই করুক, এ স্কোয়ারে করুক যেখানেই করুক, কিন্তু এ এন কিন্তু কনভার্জ নাও করতে পারে। যদি বলো স্যার একটা উদাহরণ দিন, তাহলে একদম ইজি একটা উদাহরণ আছে। সেটা হচ্ছে, ধরে নাও এনটা হচ্ছে -1 হোল টু দি পাওয়ার এন, একদম সেম। তাহলে এ এন এই সিকোয়েন্সের ফার্স্ট টার্ম বোঝাই যাচ্ছে -1 + 1 -1 + 1, এটা কিন্তু কনভার্জ করে না, এটা ডাইভার্জ করে, হ্যাঁ, বা অসিলেট করে, সব থেকে বেস্ট। এটা কনভার্জ করে না। ওয়্যারএস যদি আমরা এ এন স্কোয়ার নিই, এই সিকোয়েন্সটা নিই, তাহলে আশা করি বুঝতে পারছো এ এন এর স্কোয়ার নিয়ে নেওয়া মানে প্রত্যেকটা টার্মই কিন্তু ওয়ান, তখন কিন্তু আর -1 থাকবে না, যেটা কোথায় কনভার্জ করছে? ওয়ানে। তার মানে আমি যেটা বলতে চাইছি, যে এ এন স্কোয়ার এটা কনভার্জ করছে, অথচ এ এন কনভার্জ করছে না। তাহলে কোন অপশনটা ঠিক হবে? এখানে হবে নান অফ দিস। বোঝা যাচ্ছে? আশা করি বুঝতে পেরেছো। এগুলো কিন্তু খুব সুন্দর কোশ্চিন, এগুলো কিন্তু খুব ভুল করে এ এন স্কোয়ার এ স্কোয়ারে যাচ্ছে বলে এ এন রুট এ তে বা এ তে যাবে, এগুলো কিন্তু করবে না, হ্যাঁ। এইগুলো কিন্তু করবে না, এইগুলো কিন্তু খুব চালাকির কোশ্চিন, এবং এই কোশ্চিন গুলো কিন্তু পারতেই হবে তোমাদের, না হলে কিন্তু হবে না। এগুলো যদি না পারো তাহলে কিন্তু খুব প্রবলেম। কি দিলাম প্রবলেম নাম্বার 13টা? লেট এস এন, হ্যাঁ, এটা কিন্তু হচ্ছে ওই যে একটা মানে কি বলবো, যে ফ্যামিলি অফ ক্লোজ ইন্টারভালস, হ্যাঁ। এস এন 1/2 টু দি পাওয়ার এন, ঠিক আছে, এটা হচ্ছে ক্লোজ, এবং রাইট হ্যান্ড সাইডে হচ্ছে ওয়ান, তাহলে 1/2 টু দি পাওয়ার ইন্টু 1, এটা হচ্ছে এস এন। তাহলে S1 হবে 1/2, মানে হাফ থেকে এক। S2 হবে হচ্ছে 1/2 স্কোয়ার, মানে 1/4 থেকে 1, সব ক্লোজ ইন্টারভাল। কিন্তু তাদের ইউনিয়ন কি হবে? এটা কিন্তু খুব সুন্দর কোশ্চিন, হ্যাঁ। ওপেনের মানে আরবিটারি নাম্বার অফ ওপেন ইন্টারভাল যদি থাকে, বা আরবিটারি ইউনিয়ন অফ ওপেন, কিন্তু ওপেন হয় ওপেন সেটের, কিন্তু আরবিটারি ইউনিয়ন অফ ক্লোজ সেটের, হ্যাঁ, ক্লোজ সেট যদি নাও, তার আরবিটারি ইউনিয়ন কিন্তু ক্লোজ নাও হতে পারে। মানে ক্লোজ সেটের ক্ষেত্রে আরবিটারি ইন্টারসেকশনটা ক্লোজ হয়, কিন্তু ইউনিয়ন কি ক্লোজ হবে? হতেও পারে, নাও হতে পারে। সেজন্য কি করবো আমরা? এসএন এটাকে একটু ছবি আঁকতে পারো, বা একটা কাজ করতে পারো, S1 ভাঙতে পারো। যদি S1 আমরা ভাঙি, তাহলে 1/2 ক্লোজ থেকে 1, S2 খুবই সহজ জিনিস, কিন্তু জাস্ট একটু ভাঙলেই হবে। আর যারা যারা জানো তারা তো এমনি পারবে। 1/2 স্কোয়ার, 1/2 স্কোয়ার মানে বুঝতে পারা গেছে, 1/4 থেকে 1। S3 1/2 কিউব, মানে 1/8 থেকে, এইভাবে চলতে থাকছে। তাহলে আমি যদি একটা ছবি আঁকি, তোমাদেরকে যদি বলি ইউনিয়ন করছি, তো ইউনিয়ন করা মানে কিন্তু সবাইকেই নিতে হবে, আশা করি বোঝা যাচ্ছে। তাহলে এই জায়গাটাকে যদি আমি 0 বলি, আর এটাকে যদি আমি 1 বলি, রাইট হ্যান্ড সাইড কিন্তু সব এক, সমস্যা নেই। তাই লেফট হ্যান্ড সাইডে হচ্ছে S1, এ কত? হাফ থেকে 1, ঠিক আছে। আচ্ছা, তারপরেরটা হচ্ছে 1/4 বা 1/2 স্কোয়ার, বোঝা যাচ্ছে? এটা হচ্ছে S2। তাহলে যদি আমি এদের ইউনিয়ন করি, তাহলে S2টাই হবে, কারণ S1টা S2 এর থেকে ছোট, তাহলে S1 আর S2 ইউনিয়ন করলে S2 হবে। সিমিলারলি যদি আমি আস্তে আস্তে যদি 1/8 নিই, ব্যাপারটা বোঝার চেষ্টা করতে হবে। তাহলে ইউনিয়ন 1/16, এইভাবে আস্তে 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 যদি বাড়াতে থাকি, কে বলতে পারে জিরো কি আসবে ইউনিয়নের মধ্যে? এটা কিন্তু অনেকে বুঝতে পারে না। তুমি এন এর মান যতই বাড়াও, জিরো আসবে না। ডান দিকে 1 আছে, দ্যাট ইজ ওকে, নো প্রবলেম, কিন্তু বাঁ দিকে তুমি যদি বাড়াতে থাকো, ইউনিয়ন করতে থাকো, জিরো কিন্তু কখনো ইনক্লুড হবে না। যদি বলে কেন হবে না, ধরো এন এর মান 1000, তাও কি জিরো আসবে?
পয়েন্ট সামথিং জিরোর কাছাকাছি, কিন্তু জিরো কোনোদিন হবে না। 2000 নিয়ে নাও, 10,000 নিয়ে নাও, 1 লাখ নিয়ে নাও, তার ফলে কিন্তু এটা ওপেন জিরো হবে। এটা অনেকে ভুল করে ভাবে যে জিরোটা নিয়ে নেবো, না, এটা ওপেন জিরো ক্লোজ ওয়ান হবে ইউনিয়ন, তার ফলে এটা ইজ নাইদার ওপেন নর ক্লোজড। এটা কিচ্ছু হবে না। তার ফলে এই যে অনেকগুলো বা আরবিটারি ইউনিয়ন অফ ক্লোজ সেট, সেটা কিন্তু ক্লোজ নাও হতে পারে। নাইদার ওপেন নর ক্লোজ সেট। তাহলে এটা অপশন কি হবে? ডি। বোঝা গেছে? খুব সোজা কোশ্চিন, ছবি আঁকলেই ক্লিয়ার, কিচ্ছু নেই এটার মধ্যে। ওকে, নেক্সট, প্রবলেম নাম্বার 14 এবার। 14 নাম্বার প্রবলেমটা খুবই সোজা, আমি দিচ্ছি, দেখে নাও। প্রবলেম নাম্বার 14টা দেখে নাও, কি দিয়েছে। লিমিট এক্স টেন্স টু জিরো, ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস টু বাই এক্স স্কোয়ার, এর লিমিটটা কত হবে? অপশন এ 1, অপশন বি -1, অপশন সি হাফ, অপশন ডি -হাফ। এটা হচ্ছে এল হসপিটাল রুলের অঙ্ক, সবাই আশা করি পেরেছো, তাও আমি তো করিয়ে দিচ্ছি। আমরা এটাকে আই ধরে নিচ্ছি, সোজা অঙ্ক একদম। সেই আইটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো। সবার আগে দেখতে হবে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, ই টু দি পাওয়ার মাইনাস এক্স, আবার ই টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, ওয়ান আর ওয়ান প্লাস টু মাইনাস টু, তার মানে ওপরে জিরো হয়ে গেল, ক্লিয়ার। আর নিচে এক্স স্কোয়ার আছে, তাহলে নিচেও জিরো হয়ে যাবে। তাহলে এই সমস্ত অঙ্ক যখনই থাকবে সেটা বোঝাই যাচ্ছে জিরো বাই জিরো ফর্মে হবে। জিরো বাই জিরো ফর্মে হওয়া মানে এল হসপিটাল রুল। এল হসপিটাল রুল মানে ওপরের ডেরিভেটিভ নিচে ডেরিভেটিভ, ওপরে যদি ডেরিভেটিভ করো তাহলে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, আর মাইনাস টু এর ডেরিভেটিভ করলে জিরো, আর নিচের ডেরিভেটিভ করলে হচ্ছে 2x। এবার যদি আমি এক্স এর মান জিরো বসাই, তাহলে আবার দেখো ই টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, আর এখানে হচ্ছে -1, তার মানে ওপরটা জিরো এবং নিচেরটাও জিরো, তাহলে আবার জিরো বাই জিরো ফর্মে পুনরায় আবার ডেরিভেটিভ করতে হবে, ওপরেরটা নিচেরটা, সোজা জিনিস, দুবার ডেরিভেটিভ করলে হয়ে যাবে। তাহলে এটা ই টু দি পাওয়ার এক্স, এটা মাইনাস মাইনাসে প্লাস অফ ই টু দি পাওয়ার মাইনাস এক্স, আর এটা হয়ে যাবে বাই টু। এবার এক্স এর মান জিরো বসালে এটা ওয়ান প্লাস ওয়ান, তার মানে 2/2, তাহলে লিমিট হয়ে যাবে ওয়ান। একদম সোজা অঙ্ক, 1 সেকেন্ডের অঙ্ক। এগুলো দেখেই বোঝা যায়, বা 2 থেকে 5 সেকেন্ড লাগবে এগুলো করতে। আমি তো কোশ্চিন টুকে টুকে করছি, তোমরা তো এত খাটবে না, জাস্ট দুবার ডেরিভেটিভ করে নিবে ওর মধ্যে, দেখেই বুঝতে পারছো এল হসপিটাল করলেই হয়ে যাবে, ক্লিয়ার। তাহলে এই গেল হচ্ছে প্রবলেম নাম্বার 14। এবার 15 নাম্বার কোশ্চিনটা কিন্তু খুব সুন্দর কোশ্চিন এবং খুব সোজা, অনেকে হয়তো পারোনি, দেখে নাও কি করতে হবে। কি দিয়েছি কোশ্চেনটা, দ্য সাম অফ দ্য সিরিজ 1 + 2 * a² + 1 + 3 * a² + 1 তার হোল স্কোয়ার +4 * a² + 1 তার হোল কিউব + ডট ডট, এই সিরিজটা সাম কত? এই সিরিজটা কনভার্জেন্ট না ডাইভার্জেন্ট সেগুলো কিছু যায়নি, জাস্ট তার সামটা চেয়েছে। তো দেখো কত সোজা অঙ্ক। দেখবে তোমাদেরকে আমি কিছু ফর্মুলা শিখিয়েছিলাম, 1 + x, ওই যে যখন ডিফারেন্সিয়াল ইকুয়েশন করেছি তার হোল ইনভার্স, মনে পড়ছে? আমি যা সবগুলোই বলছি, যেটা কাজে লাগবে সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবে। 1 - x + x² মনে পড়ছে? ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে যখন পিআই বের করছিলাম, যখন পলিনোমিয়াল আকারে হচ্ছিল, তখন 1 + d তার হোল ইনভার্স, এই যে ফর্মুলাগুলো ইউজ করছিলাম। এটাও একটা বলেছিলাম, 1 - x তার হোল টু দি পাওয়ার -1, সেখানে সবকিছু প্লাস হয়ে যাবে, আশা করি বুঝতে পারা যাচ্ছে। সেখানে আরেকটা বলেছিলাম, 1 + x তার হোল টু দি পাওয়ার -2। এইটা দেখো কার কার মুখস্থ আছে। এইটা হবে 1 - 2x +3x² -4x³ ডট ডট, আর 1 - x হোল টু দি পাওয়ার -2, এটাও মুখস্থ করতে পড়েছিলাম। মাইনাস যদি থাকে তাহলে এখানে হয়ে যাবে 1 + 2x +3x² +4x³। এই যে ফর্মুলাটা, যেটা লাস্টেরটা, এটাকে এক্স ধরে দাও, বাস কাজ শেষ। বুঝতে পারলে না? এখানে এক্স এটা ধরে নাও, a² + 1, তাহলে বুঝতে পারলে না? তাহলে দেখো তো কি আছে, তাহলে দ্য গিভেন সিরিজ, বুঝতে পারছো কি আছে? একদম সাজিয়ে আছে। 1 + 2 কোনটাকে এক্স ধরেছি, a² + 1 তাকে এক্স ধরে নিয়েছি, তাহলে এটা হবে 2x প্লাস 3 a² + 1 তার হোল স্কোয়ার, তার মানে 3x², তারপরে 4x³ ডট ডট, তাহলে এইটা কত, এর সাম কত? 1 - x হোল টু দি পাওয়ার -2। এবার এক্স এর মানটা বসিয়ে দিই। এক্স এর মানটা হচ্ছে a² + 1, তাহলে কে বলতে পারে? এখান থেকে ওয়ান ওয়ান কেটে গেল, তাহলে এটা হয়ে গেল a² তার পাওয়ার -2, তার মানে a⁴, তার মানে এটা 1/a⁴। কত সময় লাগলো, হ্যাঁ? একদম 5-10 সেকেন্ডের মধ্যে এগুলো কোশ্চিনের অ্যান্সার হয়ে যাবে। তবুও তো আমি চারটে ফর্মুলা লিখলাম। যাদের এটা জানা আছে বা যাদের এটা মুখস্থ থাকবে তাদের এই ফর্মুলাগুলো লেখারও দরকার নেই, সিম্পল ফর্মুলা ফেলবে, অঙ্ক হয়ে গেল। তাহলে দেখে মনে হচ্ছে কত বড় সিরিজ, কত কিছু সাম হতে পারে, কিন্তু একদমই সিম্পল, কিচ্ছু নেই অঙ্কের মধ্যে, একদমই কিছু নেই, সিম্পল জিনিস।
আশা করি বোঝাতে পারলাম যে কি করলাম না করলাম। নেক্সট হচ্ছে 16, হ্যাঁ। 16 নম্বর কোশ্চিন, একটু কোশ্চিনটা হ্যাঁ ভালো করে পড়তে হবে, তাহলেই কিন্তু জিনিসটা হয়ে যাবে। কি বলেছে? বলছে কোনো একটা ফাংশন দেওয়া আছে এফ, আর থেকে আর এ ফাংশনটা কন্টিনিউয়াস, আর সেই ফাংশনটার পিরিয়ড হচ্ছে রো, মানে ফাংশনটা কিন্তু পিরিয়ডিক ফাংশন, ঠিক আছে। তাহলে জি এক্স, অন্য একটা ফাংশন এক্স থেকে এক্স প্লাস রো, ইন্টিগ্রেশন এক্স থেকে এক্স প্লাস রো এফ টি ডিটি ইজ, এই ফাংশনটা বলছে জি এক্স, কিন্তু হ্যাঁ এফ এক্স হচ্ছে একটা কন্টিনিউয়াস ফাংশন যেটা পিরিয়ডিক, তাহলে জি এক্স এই ফাংশনটা বলছে কনস্ট্যান্ট, অপশন বি। না কন্টিনিউয়াস, অপশন সি, কন্টিনিউয়াস বাট নট ডিফারেন্সিয়েবল ফাংশন, না অপশন ডি নাইদার কন্টিনিউয়াস নট ডিফারেন্সিয়েবল। এবার আমি বলে রাখি এগুলো কিন্তু মোর অ্যাপ্রোপ্রিয়েটটা হতে হয়। ধরো অপশন হলো কনস্ট্যান্ট, এবার তুমি বলে স্যার কনস্ট্যান্ট মানে তো কন্টিনিউয়াসও হচ্ছে, না ওইভাবে না, যদি কনস্ট্যান্ট হয় তাহলে কনস্ট্যান্ট, যদি কন্টিনিউয়াস হয় তাহলে অন্য কিছুও কন্টিনিউয়াস হতে পারে। সেই ক্ষেত্রে মোর অ্যাপ্রোপ্রিয়েটটা এখানে কিন্তু অ্যান্সার হয়। এবার যারা যারা এই সমস্ত জিনিসপত্র করবে তাদেরকে একটু বলে রাখি, জি এক্স একদম সোজা জিনিস, এক্স থেকে এক্স প্লাস রো, দেখবে ইন্টিগ্রেশন, যেহেতু তোমাদের ইন্টিগ্রাল ক্যালকুলাস আমি করিয়েছি সেই কারণে একটা ইন্টিগ্রেশন থেকেও অঙ্ক দিলাম, যদিও এটা অ্যানালিসিসের অঙ্ক। আমি যদি কাউকে বলি জি ড্যাশ এক্স বের করো, ডেরিভেটিভ মনে পড়ছে? আপার লিমিট, আপার লিমিটের ডেরিভেটিভ এক্স প্লাস রো, তাহলে আপার লিমিটের ডেরিভেটিভ মানে এক্স প্লাস রো, রো তো একটা কনস্ট্যান্ট, একটা ফিক্সড মান, তাহলে এক্স এর ডেরিভেটিভের জন্য ওয়ান। আর এফ অফ আপার লিমিট, এফ অফ আপার লিমিট মানে এক্স প্লাস রো, মাইনাস লোয়ার লিমিট এক্স, তার ডেরিভেটিভ হচ্ছে ওয়ান ইন্টু এফ অফ লোয়ার লিমিট, তার মানে টি এর জায়গায় এক্স, তাহলে এফ অফ এক্স প্লাস রো মাইনাস এফ এক্স। আশা করি বোঝা গেছে। এফ অফ এক্স প্লাস রো মাইনাস এফ এক্স, যেহেতু এফটা কি ধরনের ফাংশন, সিন্স এফ ইজ এ পিরিয়ডিক ফাংশন, এফটা যেহেতু পিরিয়ডিক, কোশ্চিনটার মধ্যে কিচ্ছু নেই, দেখেই ঘাবড়ে যাবে অনেকে। তাহলে পিরিয়ডিক ফাংশনের ক্ষেত্রে পিরিয়ড কত ওর, রো, তাহলে এফ অফ এক্স প্লাস রো আর এফ এক্স সমান, অ্যাজ এ রেজাল্ট জি ড্যাশ এক্স এটা হয়ে যাবে জিরো, আর জি ড্যাশ এক্স জিরো হয়ে গেলে জি এক্স হচ্ছে কনস্ট্যান্ট। একদম সোজা অঙ্ক, এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষাতে আসতেই পারে। এবার যদি বলো স্যার কন্টিনিউয়াস, না যদি কনস্ট্যান্ট অপশন থাকে তাহলে এটাই হচ্ছে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট, তার ফলে আমরা কিন্তু এটাই দেব। ক্লিয়ার? তাহলে এটার হয়ে গেল অ্যান্সার এ। ঠিক আছে, প্রবলেম নাম্বার 17 এবার। প্রবলেম নাম্বার 17, কোশ্চিনটা ভালো করে দেখে নাও, খুব সুন্দর কোশ্চিন। এই যে সিরিজটা, এই সিরিজের সাম কত? হ্যাঁ সিরিজটা হচ্ছে 1/(1) প্লাস 1+2/(2) প্লাস 1+2+3 বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট ডট। এই সিরিজের সাম হচ্ছে অপশন এ ই, অপশন বি ই/2, অপশন সি 3/2, অপশন ডি হচ্ছে 1+e/2। তাহলে সিরিজের সাম অনেক সময় বের করতে দিতে পারে, সেগুলো একটু বুদ্ধি করে করতে হবে। ধরো যেই সিরিজটা দিয়ে দিয়েছে সেটাকে আমরা এ এন ধরছি, এ এন বি দ্য গিভেন সিরিজ। আমি কিন্তু কোশ্চিন যেটা পরীক্ষায় দিয়েছি সেটা কিন্তু একটু স্ট্যান্ডার্ড দিয়েছি, হ্যাঁ খুব সোজা কোশ্চিন দেইনি, ইচ্ছা করেই স্ট্যান্ডার্ড দিয়েছি যাতে করে এই জিনিসগুলো একটু করতে অভ্যস্ত হও, যে হ্যাঁ এগুলো করতে হতে পারে বা এই টাইপের কোশ্চিন আসতে পারে। পারো না পারো কিন্তু অভ্যেসটা দরকার, তারপর আস্তে আস্তে শিখবে বিষয়গুলো। তাহলে এ এন বি দ্য গিভেন সিরিজ ওয়্যার এ এন, এন এর টার্মটা যেটা সেটা আশা করি বুঝতে পারছো, 1+2+3 প্লাস ডট ডট করে এন, এই যে ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম, তাহলে উপরে কি আছে 1+2 সেকেন্ড টার্ম, থার্ড টার্ম 1+2+3, তাহলে এন এর টার্ম হবে 1+2+3 প্লাস ডট ডট করে এন, বাই নিচে কত হয়ে যাবে ফ্যাক্টোরিয়াল এন, তাহলে ওপরে যদি এই যোগফলটা করো তাহলে দেখবে এন ইন্টু n+1/2, আর নিচে হচ্ছে ফ্যাক্টোরিয়াল এন, একটা করে এন যদি আমি কেটে দিই ফ্যাক্টোরিয়াল এন আছে বলে, তাহলে এটা দাঁড়াবে যেটা সেটা হচ্ছে ওপরে n+1, এন এন কেটে গেল, খুব সোজা জিনিস, আর নিচে আসলো টু আছে, আর এইখানে হয়ে গেল n-1 ফ্যাক্টোরিয়াল। আশা করি বুঝতে পেরেছো। এবার এই জিনিসটাকে একটু সাজাতে হবে, তাহলেই অঙ্কটা হয়ে যাবে। n+1 কে n-1+2, সিম্পল জিনিস একদম। আর এখানে হলো 2 × n-1 তার ফ্যাক্টোরিয়াল, n-1/2 × n-1 এর ফ্যাক্টোরিয়াল, তাহলে কেটে ফেটে গেলে এটা হবে হচ্ছে 1 বাই, এই যে n-1 একটা করে কেটে দাও, তাহলে 1/2 ইন্টু, আশা করি বুঝতে পেরেছো, n-2 তার ফ্যাক্টোরিয়াল, আর প্লাস এখানে টু টু কেটে গেল, তাহলে 1/(n-1) তার ফ্যাক্টোরিয়াল, একদম সোজা। আচ্ছা এন এর মান, হুম
এক থেকে হবে না। এটা যদি বলো স্যার কেন এক থেকে হবে না, এটা দুই থেকে হবে, কারণ এখানে n-2 আছে তো। এন এর মান মিনিমাম দুই হতে হবে, কারণ এক হয়ে গেলে এটা নেগেটিভ হবে, নেগেটিভের ফ্যাক্টোরিয়াল আমরা জানি না, মানে জিরো হলে জিরো ফ্যাক্টোরিয়াল ওয়ান হয়েছে, এন এর মান দুই থেকে এটা হবে, ঠিক আছে, এই ফর্মুলাটা যেটা আমরা করলাম হয়ে গেল কমপ্লিট। তাহলে এইবার সিরিজ, অনেকে হয়তো বুঝতে পারছো না, এন এর মান দুই থেকে, কিন্তু হ্যাঁ দুই থেকে ইনফিনিটি, ওয়ান বাই n-1 তার হোল ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, তো এন এর মান যদি তোমরা দুই বসাও, তাহলে দেখো এটা হয়ে যাবে 1/1 ফ্যাক্টোরিয়াল। এন এর মান তিন বসাও, দুই থেকে শুরু করবো, ঠিক আছে, কারণ এই যে এই জিনিসগুলো দুই থেকে শুরু হবে। এটা হয়ে যাবে 1/2 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট করে চলতে থাকবে, এটা ডট ডট করে চলতে থাকবে। তো আশা করি এই সিরিজটা সবাই জানো। অ্যাকচুয়ালি এটা হচ্ছে E-1, ই মানে জানা আছে তো, ই মানে হচ্ছে 1+1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/2 ফ্যাক্টোরিয়াল, জানা আছে তো। তাহলে এটা একটা ওয়ান কম আছে, মানে এইটা হলে ই হতো, কিন্তু একটা ওয়ান কম আছে বলে এটা E-1, ওকে। আর তাহলে এইটা হয়ে গেল E-1, এই যে এন এর মান যখন, আর এন এর মান যখন আমরা দুই থেকে এইটা শুরু করব, এটাও সোজা খুব, 1/n-2 তার হোল ফ্যাক্টোরিয়াল, তখন এন এর মান দুই থেকে শুরু হচ্ছে, তার মানে 1/0 ফ্যাক্টোরিয়াল, তার মানে ওয়ান। এন এর মান তিন হলে 1/1 ফ্যাক্টোরিয়াল, এন এর মান চার হলে 1/2 ফ্যাক্টোরিয়াল, চলতে থাকবে, তার মানে এটা ই। বোঝা গেছে? এইবার আমাদের যে সিরিজটা আছে সেই সিরিজটা দেখবো কত আছে। আমাদের দেওয়া আছে A1 প্লাস A2 প্লাস A3 প্লাস ডট ডট করে দেওয়া আছে। তো সেই ক্ষেত্রে আমরা যে সিরিজটা নিয়েছি সেইটা দেখো, লক্ষ্য করো, আমরা কিন্তু ওয়ানের ক্ষেত্রে করতে পারবো না কিছু, হ্যাঁ, কারণ এই জিনিসটা আমরা দুইয়ের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল, ঠিক আছে। তাহলে A1টা আলাদা করলাম, আর A2 যেটা আছে, A2 থেকে শুরু করে, বুঝতে পারলে, A2 থেকে যেটা আছে, হুম, এই যে যে সামেশনটা, এই যে সামেশন, এটাকে নিলাম দুই থেকে ইনফিনিটি an, এই যে যে A2 A3, এটাকে দুই থেকে ইনফিনিটি, তার ফলে A1 আলাদা। আর কে বলতে পারে, এই যে সামেশন, এটাকেই তো আমরা করেছি, তাহলে সামেশন an কত পেয়েছি, এই যে সামেশন an মানে কত, বুঝতে পারছো না, সামেশন an মানে হচ্ছে এটার সামেশন প্লাস এটার সামেশন। তো এটার সামেশন কত আছে, এটার সামেশন হচ্ছে E-1 প্লাস ই, তার ফলে এটা 2E-1, তাহলে A1 প্লাস 2E-1। এবার A1 এর মানটা কত সেটা দেখতে হবে, তাহলে A1 এর মানটা হচ্ছে, ওহো একটা, সরি সরি একটা জিনিস, এখানে একটা দুই আছে, হ্যাঁ একটা দুই আছে, এই যে এই যে এই যে দুই, না না এখানে দুই না, সরি, এখানে এটা হবে, এখানে দুই হবে, কার সাথে দুই আছে, এর সাথে 1/2, তাহলে E/2 হবে, হ্যাঁ। তাহলে এখানে দাঁড়াবে যেটা, ক্যালকুলেশন, পিওর ক্যালকুলেশন, তাহলে A1 প্লাস E-1 প্লাস E/2। এবার A1 মানে হচ্ছে ফার্স্ট টার্ম, ফার্স্ট টার্মটা কত আছে, ওয়ান, 1/1 ফ্যাক্টর মানে ওয়ান, তাহলে ওয়ান প্লাস E-1/E/2, তাহলে ওয়ান ওয়ান কেটে গেল, তাহলে এটা হয়ে গেল 3E/2। এই যে এন, সেটাই তো সাম করলাম, তো সেই সামটা আলাদা আলাদা করে করে রেখে দিলাম তো এখানে। এবার এখানে একটা দুই আছে, মানে যদি যোগফল করতে যাই তাহলে এখানে একটা দুই আছে না, তাহলে এটার সঙ্গে একটা দুই দিয়ে গুণ করতে হবে এখানে। ব্যাপারটা একই, সিম্পল, আর কিছু না। ওকে, অপশন সি। বোঝা গেছে? এই হচ্ছে বিষয়, খুব সিম্পল জিনিস। আচ্ছা, এটা হলো 17। হ্যাঁ, এবার আরো তিনটা অঙ্ক বাকি থাকলো। আমি এই তিনটে অঙ্কের অ্যান্সার গুলো, একটা হচ্ছে মনে হয় মিন ভ্যালু থিওরেম দিয়ে অঙ্ক আছে, খুবই সহজ, একটা হচ্ছে কম্পোজিশন দিয়ে আছে, আরেকটা হচ্ছে ডিফারেন্সিয়েবল দিয়ে আছে। তো কোনো এক সময় এই তিনটে অঙ্ক আমি করিয়ে দিব, চিন্তা নেই। মিন ভ্যালুটা তো একদমই সোজা, বোঝাই যাচ্ছে যে ওই ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম থেকে সি এর মান বের করতে হয়, তাহলে সি এর মান মানে হচ্ছে FB-FA/B-A, সেখান থেকে এ বিটা বের করতে হবে, এ আর বি, 0 আর 1 দেওয়া আছে, সেখান থেকে করতে হবে। 18 নম্বরটা আমি একটু করেও দিই, কোনো অসুবিধা নেই। তারপরে বাকি দুটো নয় আমি অ্যান্সার বলে দেবো, এগুলো একটু বাড়িতে করে নিও। মানে কোশ্চিনটা দেখো কি দিয়েছি, এফএক্স একটা দিয়ে দেওয়া আছে, দ্য ভ্যালু অফ সি ইন দ্য ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম, ঠিক আছে। তাহলে ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেমে সি এর ভ্যালু বের করতে হবে ফর দ্য ফাংশন, কোন ফাংশন, এফএক্স হচ্ছে x³ মাইনাস 4x² প্লাস 8x প্লাস 11, যখন এক্স এর মান 0 থেকে 1, চারটে অপশন দিয়ে দিয়েছে, দেখি কোনটা হয়। আচ্ছা, তাহলে এফএক্স বোঝা যাচ্ছে পলিনোমিয়াল, পলিনোমিয়াল মানে এটা কন্টিনিউয়াস, এটা ডিফারেন্সিয়েবল, সবই হবে, তারপরে ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম এখানে কিন্তু অ্যাপ্লিকেবল হবে, ঠিক আছে। তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এফ অফ
এ মানে এফ অফ ওয়ান হচ্ছে 1 - 4 + 8, 1 - 4 + 8 + 11, তার ফলে এখানে দাঁড়াচ্ছে 20, 1 এ 21, তার মানে 17। আর এফ অফ 0 যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 11। তাহলে ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম অনুসারে আমরা কি জানি, বাই ল্যাগ্রাঞ্জেস এমবেডেড, এরকম একটা সি পাওয়া যাবে ওপেন 0, 1 এর মধ্যে। ভ্যালুটা কিন্তু ওপেন 0, 1 এর মধ্যে হতে হবে, এটা দেখতে হবে কিন্তু। যদি 1-এর থেকে বড় হয় বা 0-এর থেকে ছোট হয় তাহলে কিন্তু হবে না। সাজ দ্যাট এফ ড্যাশ সি, এইটার মান হচ্ছে এফ এ মানে হচ্ছে এফ বি, এখানে এফ বি মানে F1 মাইনাস হচ্ছে F0/B - A 1 - 0। তার মানে সোজা কথা এখানে দাঁড়াচ্ছে যেটা, সেটা হচ্ছে এফ ওয়ান হচ্ছে 17 - 11/1, তার মানে 6, তাই তো? এটা 17 তো, 8, 19, 20, না না না, এটা ভুল করেছি। 19, 20, 14, সরি, 14, তাহলে 3। ঠিক আছে, অসুবিধার কিছু নেই, এটা দাঁড়াচ্ছে 3। এবার এফ ড্যাশ সি যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দাঁড়াচ্ছে 3c², এই যে F'(x) করে সি বসিয়ে দিচ্ছি, -8c + 8 = 3। তাহলে সেখান থেকে 3c², ঠিক আছে, -8c + 5। এবার এখান থেকে কিন্তু একটা বিষয় আছে, হ্যাঁ, এই কারণে অঙ্কটা দেওয়ার, সেটা হচ্ছে শ্রীধর আচার্য করতে হবে, অবশ্যই করব। 8 ± √(বি²), মানে হচ্ছে 64 - 4ab, ওকে, /2 × a। তো এখান থেকে যদি ক্যালকুলেশন করো তাহলে 8 প্লাস মাইনাস এখানে দাঁড়াচ্ছে 3 × 5 = 15, 60, তার মানে 4, 4, আর এখানে দাঁড়াচ্ছে 6, তাহলে এটা যেটা দাঁড়াচ্ছে 4, তাই তো, 3 × 5 = 60, তাহলে এখানে দাঁড়াচ্ছে হচ্ছে -+8। ঠিক আছে, আশা করি ক্যালকুলেশন, 3c² -8c + 5, এটা হয়ে গেল হচ্ছে 3x³ তার মানে 3c² মাইনাস এটা 8c প্লাস এখানে 8 = 3, এটা তো এফ ওয়ান মানে হচ্ছে 1 - 4 + 8 × 1, তাহলে 1 আর 8 9, 9 আর 11 20, 20 থেকে 4 বাদ দিলে 16। কতবার ভুল করছি, কি হচ্ছে এত ভুল কেন করছি এত? 16, এটা 5। তাহলে এটা 5 হবে, হ্যাঁ, সরি, আমি দু একবার ভুল করে দিচ্ছি। তাহলে এটা হবে 3, তাহলে এটা দাঁড়াবে হচ্ছে 8, এটা হচ্ছে 3, এটাও 3। তার ফলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 12 9 36, তাহলে 64 থেকে 36, 28, 28 দাঁড়াবে এখানে, হ্যাঁ। তারপরে এটা দাঁড়াবে 4 + √7, এটা +- 3। এবার কোশ্চিনটা হচ্ছে কোনটা 1-এর মধ্যে আছে, দুটো মান আছে কিন্তু, একটা হচ্ছে 4 + √7/3, একটা হচ্ছে 4 - √7/3। তাহলে 4 + √7/3 দেবে, 1-এর থেকে বেশি হয়ে যাচ্ছে, হ্যাঁ। 4 + √7, কারণ 4/3 তো 1-এর থেকে বেশি, তার সঙ্গে যদি √7/3 যোগ করি তাহলে 1-এর থেকে বেশি। অতএব এখান থেকে কিন্তু যেহেতু সিটা কিন্তু ওপেন 0, 1-এ থাকতে হবে, তাহলে দেন সি কিন্তু অবশ্যই 4 - √7/3, অন্য কিছু হলে হবে না, কারণ এটাই কিন্তু 1-এর থেকে ছোট হবে, ওকে। তাহলে দুটো থাকলেও আমাদের কিন্তু এইটা করতে হবে। অতএব সি এর মানটা হচ্ছে এইটা হলো, তাহলে অ্যান্সার কত হলো? ডি। তাহলে এইগুলো কিন্তু একটু চালাকি করে দিবে, মিন ভ্যালু থিওরেম দেখে নিতে হবে এগুলো, ওকে। আর 19 আর 20 দুটো আছে, সেই 19-এর অ্যান্সারটা, 19 20 এগুলো একটু করে নিও, সবগুলি তো করিয়ে দিলাম প্রায়। এক্সারসাইজ 19, হ্যাঁ, কম্পোজিশন দিয়ে আছে একদম, দুটো ফাংশনের দিয়ে খুবই সোজা। তাহলে এটার অ্যান্সার হচ্ছে এ, আর 20 হচ্ছে একটা ডেরিভেটিভ দিয়ে আছে, তার অ্যান্সারটা হচ্ছে সি। এই দুটো একটু করে নিও, ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম।